আসসালামু আলাইকুম, সবাই একটু কমেন্টে জানিয়ে দাও ভাইয়ার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু কমেন্টে জানিয়ে দিবা ভাইয়ার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। ওকে ফাইন, সবাই বলতেছে অল ক্লিয়ার আছে। আচ্ছা, তো অল ক্লিয়ার থাকলে চলো আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের 4 নম্বর ক্লাস, রাইট, 4 নম্বর ক্লাসটা আজকে করব। ঠিক আছে, গত ক্লাসে আমরা দৈর্ঘ্যর সংকোচনশীলতাটা দেখছি, তাই না? যে আমাদের একটা যদি বস্তু গতিশীল থাকে তাহলে পর্যবেক্ষকের কাছে সেই বস্তুর প্রকৃত দৈর্ঘ্যটা সে দেখবে না, সে দেখবে কি দৈর্ঘ্যটা একটু সংকুচিত হয়ে আছে, তাই না? আচ্ছা, আজকের ক্লাসে আমরা দৈর্ঘ্য সংকোচনশীলতা দেখব এবং সময়ের যে উপরে যে প্রভাবটা পড়ে বিশেষ আপেক্ষিকতার সেটা দেখব, অর্থাৎ লরেন্স ট্রান্সফরমেশন ল এর কারণে সময়টাকে কিভাবে ফিল করবে একজন অবজারভার থেকে আরেকজন অবজারভার, সেই জিনিসটাও দেখব। ঠিক আছে, আচ্ছা, তাহলে চলো স্টার্ট করি। আমাদের দৈর্ঘ্যের সংকোচনশীলতা নিয়ে কিছু ম্যাথ বাকি ছিল, সেই ম্যাথগুলো আমরা করব। এগুলো হোমওয়ার্ক দিছিলাম তোমাদেরকে, তোমরা কি এগুলো পারছিলা? এই ম্যাথগুলো কি ট্রাই করছিলা বাসায়? পারা হয়েছিল? এই ম্যাথগুলো কি পারছিলা? আচ্ছা, দেখো কি বলছে এখানে, বলছে 2500 মিটার স্কয়ার ক্ষেত্রফলের বর্গাকার মাঠের বাহু বরাবর যাওয়া নভোযানের আরোহীর কাছে মাঠের ক্ষেত্রফল 1000 মিটার স্কয়ার হলে নভোযানটার বেগ কত ছিল? তো এটা ট্রাই করছিলা। আচ্ছা, দেখাই দিই, এটা দেখো। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, একটা বর্গাকার মাঠ, তাই না? যে এরকম একটা বর্গাকার মাঠ, সাপোজ এরকম। তো এই বর্গাকার মাঠটা, এটা দেখতেছিল হচ্ছে কে, নভোচারী। হ্যাঁ, তো এই মাঠটা, আচ্ছা মাঠ তো গ্রিন কালার দিই। হ্যাঁ, নভোচারী এই মাঠটা দেখতেছিল। নভোচারী এই মাঠটার উপর দিয়ে, এটা হচ্ছে অ্যাকচুয়াল মাঠ, নভোচারী এটা দেখতেছিল, এটা হচ্ছে অ্যাকচুয়াল মাঠ। নভোচারী এই বর্গাকার মাঠের একটা বাহু বরাবর গেছে, ধরে নিলাম কোন বাহু বরাবর, সাপোজ এই বাহু বরাবর নভোচারী গেছে, এই বাহু বরাবর। এখানে একটা বাহু দেখতেছ না, এই বাহু বরাবর ধরো নভোচারী গেছে। তাহলে আমরা সবাই গত ক্লাসেই পড়ছি, যেই মাত্রার উপর দিয়ে সে যাবে সেটাকেই সে ছোট দেখবে, সেটার উপরেই দৈর্ঘ্য সংকোচনশীলতা বা এই যে দৈর্ঘ্যের আপেক্ষিকতার প্রভাবটা আসবে। বাট ওইটার সাথে লম্বভাবে থাকা অন্যান্য বাহুর উপরে কিন্তু কোনোরূপ প্রভাব আসবে না। তাই নভোচারী যদি এই বরাবর যায়, ধরে নিলাম ভি বেগে যায়, তাহলে এই বরাবর যে বাহুটা আছে, এই যে এটা, এটার উপরে কি আপেক্ষিকতা অ্যাপ্লাই হবে? এটার উপরে আপেক্ষিকতা অ্যাপ্লাই হবে? হবে না। প্রস্থের উপরে অ্যাপ্লাই হবে না। যদি এই বরাবর এটা দৈর্ঘ্য হয় তাহলে প্রস্থের উপরে কোনো চেঞ্জ সে দেখবে না, প্রস্থ যা ছিল তাই দেখবে সে। হ্যাঁ, প্রস্থ সে যা ছিল তাই দেখবে। তাহলে পরিবর্তিত ক্ষেত্রে মাঠটাকে সে কিরকম দেখবে? পরিবর্তিত ক্ষেত্রে যেটা তো মাঠটা, তাই না? তো পরিবর্তিত ক্ষেত্রে সে মাঠটাকে, মানে এটা তো আমরা যেটা দেখতেছি দাঁড়ায় থেকে, পরিবর্তিত ক্ষেত্রে সে যেটা দেখবে সেটার মধ্যে এই পাশটা ছোট হয়ে আসবে, এই পাশটা ছোট হয়ে যাবে, বাট এই পাশের হাইট যা ছিল তাই থাকবে। হ্যাঁ, মানে যেই পাশটার উপর দিয়ে গেছে না দৈর্ঘ্যের উপরে, এইটা ছোট হয়ে আসবে, বাট এই হাইটটা যা ছিল তাই থাকবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে পরিবর্তিত ক্ষেত্রে মাঠের কি চিত্র। হ্যাঁ, তো এটার কালারটা আমরা দিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে মাঠের চিত্রটা নভোচারী এরকম দেখবে, নভোযানের আরোহী এরকম দেখবে। ঠিক আছে, তাহলে চেঞ্জ হয়ে গেল কতটুকু? এতটুকু। হ্যাঁ, এতটুকুটাকে আমরা কি করব? বের করব। এই এই মাত্রাটাকে আমরা বের করব। তো আগে এটা কত ছিল নিজেরাই দেখলেই বুঝে যাবা। আগে মাঠের ক্ষেত্রফল বলেই দিছে কত, 2500, তাই না? 2500 মিটার স্কয়ার। এবং বর্গ, বর্গ যদি হয় তাহলে আমরা জানি প্রতিটা বাহুর দৈর্ঘ্য সেম। তো এই বাহুর দৈর্ঘ্য যা, এই বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সেম। এটা কত করে? এ করে, তাই না? তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 2500, 2500। তাহলে এ ইজ ইকুয়াল টু কত? এটাকে রুট করে দাও, তাহলে আসবে কত? 50। তাহলে এই বাহু, এই বাহু, সব বাহু 50 মিটার করে। এখন পরিবর্তিত ক্ষেত্রে এইটা কিন্তু যা ছিল তাই থাকবে, এটা কিন্তু যে 50 ছিল সেই 50ই থাকবে, তাই নাকি? তাই না? এইখানেও এটা 50, এটাও 50। পরিবর্তিত ক্ষেত্রে মানে যেটা সে দেখবে মহাশূন্যচারী, সেটার কিন্তু প্রস্থটা 50ই থাকবে, বাট চেঞ্জ হয়ে যাবে কি এই ডাইমেনশনটা। এই ডাইমেনশনটা আমরা এখন বের করব, এই ডাইমেনশনটা আমরা এখন বের করব। এটা কত হবে? তো এটাকে আমরা জাস্ট সিম্পলি সূত্র দিয়ে বের করে ফেলতে পারি। কিভাবে? এটারও ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে। এটার ক্ষেত্রফল কত ভাইয়া? এটার ক্ষেত্রফল দেওয়া আছে 1000। এটার উপরে এই কালার দিয়ে লিখলে দেখবা না, কালো কালার দিয়ে লিখি। কত? 1000 মিটার স্কয়ার। ঠিক আছে, পরিবর্তিত ক্ষেত্রে সে কি আর বর্গাকার আছে?
বর্গাকার কিন্তু নাই, এখন কি হয়ে গেছে আয়তাকার ক্ষেত্রফল। আয়তাকার ক্ষেত্রফলের সূত্রটা কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমরা এই পাঁচটার মান জানি না, ধরে নিলাম এই পাঁচটার মান বি, চেঞ্জ হয়ে এটা হয়ে গেছে সাপোজ ধরো বি। এটা যদি বি হয়ে যায় তাহলে আমরা বি ইন্টু 50 ইজ ইকুয়াল টু কত, 1000, রাইট? তাহলে বি ইন্টু 50 ইজ ইকুয়াল টু 1000 হলে বি ইজ ইকুয়াল টু কত, বি ইকুয়াল টু কত 1000/50, তাহলে আসলো কত 20, ঠিক আছে, আসলো কত 20 মিটার, ঠিক আছে। তাহলে জিনিসটা কি দাঁড়াইলো, আগে এই জায়গাটা ছিল এখান থেকে এতটুকু, হ্যাঁ, আগে এতটুকুটা 50 ছিল, এই যে এতটুকুটা 50 ছিল, এখন এটা হয়ে গেছে কতটুকু 20। তাহলে আমাদের যে সূত্র ছিল সেই সূত্রটা কি এরকম, রিলেটিভ লেন্থ ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল লেন্থ √1 - v²/c², রাইট? এটা আমরা পড়ছি। এখানে রিলেটিভলি লেন্থটা কত, মানে যে বাহুর উপর দিয়ে গেছে সেই বাহুটা কত দেখবে, রিলেটিভ ভাবে কত দেখবে, 20 দেখবে, তাই না? মহাশূন্যচারী কত দেখবে, 20 মিটার দেখবে। আর অ্যাকচুয়ালি এটা কত ছিল, অ্যাকচুয়ালি এটা ছিল 50, তাহলে 20 ইজ ইকুয়াল টু 50 √1 - v²/c², লাগবে কাকে, ভি কে। তোমরা এখানে ইজিলি ভিটাকে বের করে ফেলতে পারবা, রাইট? তো এই সকল জিনিস আমি যখন করতাম, যদি ক্যালকুলেটর সাহায্য আমার কাছে থাকে, আমি কিভাবে করতাম সেটা আমি তোমাদের একটু দেখাতে চাই। আমি কিভাবে করতাম যদি ক্যালকুলেটরের সাহায্য থাকে সেটা আমি একটু তোমাদের দেখাইতে চাই, ঠিক আছে? ইয়ানি ইএক্সটা নেই, হ্যাঁ চলে আসছে। দেখো আমি কিভাবে করতাম এই জিনিসটা, হ্যাঁ দেখো আমি এটা এই পাশে একটু নিয়ে আসি, হ্যাঁ দেখো আমি এটাকে ডিরেক্টলি ভি বের করবো, হ্যাঁ 1 সমীকরণ 51 কিভাবে করতাম, আমি এই এন্টায়ার v/c যেটা আছে, এই v/c এটাকে এক্স ধরতাম আর কি ক্যালকুলেটরে, হ্যাঁ। তো এটাকে এক্স ধরে করে ফেললে খুব দ্রুত করে ফেলা যায়। দেখো লিখি 20 ইজ ইকুয়াল, ইকুয়াল সাইন কেমনে দেয়, আলফা দিয়ে ক্যালক দিলে, হ্যাঁ। তারপরে 50 1 সমীকরণ 51 অ্যাপ্লাই করতেছে, ঠিক আছে, √1 - v/c-টাকেই আমি এক্স ধরবো, তাইলে আমি এখন লিখবো কি x², রাইট? v/c যেহেতু আমার জন্য এক্স, ইকুয়াল, এখন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন কিভাবে করে, শিফট দিব, ক্যালক দিব, দেন ইকুয়াল দিব, শিফট দিয়ে ক্যালক দিয়ে ইকুয়াল দিলাম, তাহলে এক্স চলে আসছে না, চলে আসছে, কত আসছে 0.91, মানে এই জিনিসটা আসছে 0.91, দেখি দশমিকের পরে আর কিছু নেওয়া লাগবে কিনা, 0.916, তো তাহলে 0.916, আরেকটা ডিজিট নিয়ে নাও, আরেকটা ডিজিট 0.916c, ঠিক আছে, এই ভ্যালুটা চলে আসছে। তাহলে এই যে ভি যখন লিখবা, ভি তুমি কিন্তু এক্স বাই করছো, হ্যাঁ, ভি যখন লিখবা তো এইটাই আসবে 0.916, v/c যেহেতু এত, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত, এত ইন্টু সি, ঠিক আছে, এত ইন্টু সি। তোমার যদি এই ম্যাথে যেমন অপশন হিসেবে লাগবে, মানে ভ্যালু হিসেবে লাগবে এক্স্যাক্টলি, বেশিরভাগ ম্যাথে রিটেনে আসলে এই পর্যন্ত রেখে দিলেই হবে, আর লাইন করে দেখানোর দরকার নাই, ক্যালকুলেটর থাকলে এতটুকুই করে দিবা। আর যদি অপশন হিসেবে লাগে তাহলে আর একটা লাইন এক্সট্রা করবা, আরেকটা লাইন এক্সট্রা করে যাই আসছে 0.916 ইন্টু সি গুণ দিব নাকি 3 ইন্টু 10⁸, ঠিক আছে, তাহলে আসে কত 2.74, এটাকে আবার ইঞ্জিনিয়ারিং মোডে নিয়ে নাও, ইঞ্জি দিয়ে দাও, তাহলে 274.8 ইন্টু 10⁶, দশমিকটা আরো 2 ঘরের পাশে আনো, 2.74 ইন্টু 10⁶, 10⁸। দশমিকটা যখন 2 ঘরের পাশে আনছো তখন কিন্তু এখানে 10⁶ আর বলবা না, 2 ঘর বামে আনলে 10⁻, যাই থাকুক সেটা 2 যোগ করে দিবা, মানে আরেকটা 10² যোগ হয়ে যাবে আর কি, 2 ঘরের দিকে আনার করে আরেকটা 10² গুণ হবে 6 এর সাথে যে 2টা যোগ হবে, তাহলে 8 হয়ে যাবে, 10⁸, এটা আসবে, ঠিক আছে, 2.749 ইন্টু 10⁸, ক্লিয়ার? তাহলে বুঝতে পারছি এই টাইপের ম্যাথ পারবো ইনশাল্লাহ, ঠিক আছে, ক্লিয়ার? ওকে ফাইন, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম, এবার চলো সামনের দিকে আগাই, হ্যাঁ এই পর্যন্ত যদি বুঝে থাকি এবার সামনের দিকে আগাই, এটা আমাদের ডান, এটা আমরা পারবো। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলতে হবে, এইটা আর একটা শর্টকাট ভার্সন আছে, এটার একটা শর্টকাট ভার্সন আছে, শর্টকাট ভার্সন দেখো কেমনে, এটা থাকো, এটা ডুপ্লিকেট দিই, একটা শর্টকাট ভার্সন আছে, শর্টকাটে করার একটা উপায় আছে, এত কিছুই করা লাগে না, শর্টকাটে যদি করতে চাও না এগুলো কিচ্ছু করা লাগে না, হ্যাঁ কি করবো তাইলে, জাস্ট আমরা এই যে দেখো তো এই বাহুটার চেঞ্জ হইছে, মানে এই বাহুটা চেঞ্জ হয়ে এটা হইছে, কিন্তু এই বাহুটা তো যা ছিল তাই থাকবে,
তাই না? তাহলে আমরা মেইন সূত্র কি শিখছিলাম, একটা বাহু চেঞ্জ হবে, যেই বাহুটা চেঞ্জ হবে সেই বাহুর এই দৈর্ঘ্যটা, ধরো যেটা আমরা বি ধরছি সেটা আসলে কে এল আর নাকি রিলেটিভ লেন্থ, এই যেটা আগে ছিল সেটা কি অ্যাকচুয়াল লেন্থ, তাই না? আগে মানে আপেক্ষিকভাবে না মাপলে, প্রকৃতভাবে মাপলে অ্যাকচুয়াল লেন্থ পরিবর্তিত হয়, এটা রিলেটিভ লেন্থ হয়েছে। তাহলে আমরা তো এই সূত্রটা অলরেডি শিখছি, এল আর ইজ ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। হ্যাঁ, এটা দিয়ে তো ম্যাথ করলাম। এখন এটার উভয় পক্ষকে তুমি একটা জিনিস দিয়ে গুণ দিয়ে দাও, তো ধরো উভয় পক্ষকে এই বাহুটা দ্বারা গুণ দিয়ে দাও, উভয় পক্ষে এই বাহুটা দ্বারা গুণ দিয়ে দাও, উভয় পক্ষে যদি একই জিনিস এই বাহুটা দ্বারা গুণ দিয়ে দাও, তাহলে এখানে ধরো যে এই বাহুটা দ্বারা গুণ দিয়ে দিছো, এখানেও ওই একই বাহুটা দিয়ে গুণ দিছো, একই জিনিস গুণ দিছো। তাহলে দেখো তো এটা কি দাঁড়ায়, এটা কি দাঁড়ায়, এটা দাঁড়ায় না এতটুকু দৈর্ঘ্য ইনটু এতটুকু দৈর্ঘ্য, মানে কি সহজ কথায় বলতে পারো এটার ক্ষেত্রফল, রাইট? এটা হচ্ছে আপেক্ষিক ক্ষেত্রফল, তাই না? আবার এটার দিকে তাকাও, এটা তো এই বাহুটা এল নট, আর এটা কি এই, রাইট? এখানে এই দুইটা বাহু সেম যদিও, তারপর আমি দুইটা আলাদা চলক দিয়ে লিখছি। সহজ কথায় দৈর্ঘ্য গুণন প্রস্থ হয়, অথবা বর্গের ক্ষেত্রে চিন্তা করলে এ স্কোয়ার হয়। তার মানে এটাও কিন্তু ক্ষেত্রফল, এটা হচ্ছে অ্যাকচুয়াল ক্ষেত্রফল। তার মানে এটা একটা নতুন সূত্রের মতন ইউজ করা যায়, কিন্তু এটাকে আমি বলতেছি শর্টকাট। তাহলে এক লাইনে ম্যাথ শেষ, এটা যদি কেউ ইউজ করে তাহলে এক লাইনে ম্যাথ শেষ, এটা হচ্ছে শর্টকাট। তোমাদের এইচএসসিতে আসলে এটা ইউজ করিও না, বাট তোমাদের যদি অ্যাডমিশনে আসে তাহলে এটা তুমি ইউজ করতে পারবা, ঠিক আছে? তাহলে তুমি দেখো ডিরেক্ট এক লাইনে মেসেজ না, তোমার এইগুলা কিছু করা লাগে, বাহুটার দৈর্ঘ্য কিছু বাইর করা লাগে, বাইর করা লাগে না। তুমি জানো প্রকৃত ক্ষেত্রফল কত, যেটা হচ্ছে এ নট, এই যে 2500, আর তুমি জানো রিলেটিভ ক্ষেত্রফল কত, যেটা হচ্ছে 1000। এ নটের জায়গায় 2500 বসাই দিবা, এ আর এর জায়গায় 1000 বসাই দিবা, ভি বের করবা, এক লাইনে ম্যাথ শেষ, ঠিক আছে? এক লাইনে ম্যাথ শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এই পর্যন্ত বুঝছি, এই পর্যন্ত আমরা পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এবার আসি এটাতে। দেখো এই ম্যাথটা পারছিলা, ট্রাই করছো এই ম্যাথটা ট্রাই করছো, এই ম্যাথটা ট্রাই করছো, পারছো? বলছে 2500, পুরোপুরি আগের ম্যাথটাই, খালি আগের ম্যাথ একটা বাহুর উপর দিয়ে নভোচারী গেছিল, এখন যাচ্ছে কি কর্ণের উপর দিয়ে। জিনিসটা কিরকম আমি একটু আঁকে দেখাই দিই। এইটা হচ্ছে আমার কি বর্গক্ষেত্রটা, সাপোজ, হ্যাঁ এটা আমার বর্গক্ষেত্রটা, এটার কর্ণ দিয়ে যাবে, এটার কর্ণ দিয়ে যাবে, এই যে এই বরাবর যাচ্ছে, এই বাহুগুলাকে ইয়া দিয়ে আঁকে, এটা লাইন দিয়ে আঁকে, হ্যাঁ এই বরাবর সে যাচ্ছে, এটাকে কালার দিয়ে দিই একটা, আচ্ছা এদিক দিয়ে দিই, এই বরাবর যাচ্ছে, এই কর্ণ বরাবর যাচ্ছে, ঠিক আছে? একই বর্গাকার ক্ষেত্র, এটার এই কর্ণ বরাবর নভোচারী যাচ্ছে, যেটা ব্লু কালার দিয়ে আমি ইন্ডিকেট করছি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই কর্ণের বাহুর দৈর্ঘ্য কি আমরা বের করতে পারি না? অবশ্যই পারি। এই পুরাটা হচ্ছে 2500 মিটার স্কোয়ার, তাই না? আমরা এই পুরাটা যদি 2500 মিটার স্কোয়ার হয়, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2500, তাহলে এ ইকুয়াল টু, এ মানে একটা বাহু, বাহু বাহু বাইর করছে, হ্যাঁ একটা বাহু হচ্ছে 50 মিটার করে, এই বাহুটাও 50 মিটার, এই বাহুটাও 50 মিটার, হ্যাঁ বাহুগুলাই যে এটা 50, এটাও 50 মিটার করে, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাকে যদি কর্ণের দৈর্ঘ্য বের করতে বলে, কর্ণের দৈর্ঘ্যের একটা সূত্র ছিল, বের করতে পারবে? কর্ণের দৈর্ঘ্যের সূত্র, এই যে এই কর্ণটা যেটা আছে, এই কর্ণটার সূত্র আছে, সূত্রটা বের করতে পারবা কিনা? কি আসবে বলো? কর্ণটার দৈর্ঘ্যটাকে ধরো ডি দিয়ে প্রকাশ করলাম, হ্যাঁ ডি ইজ ইকুয়াল টু কত, এ রুট টু, এরকম একটা ফর্মুলা পড়ছো তোমরা ছোটবেলায়, তাই না? এ রুট টু, তো এ রুট টু যদি হয় তাহলে আমার এ এর ভ্যালু কত, 50 রুট টু, ঠিক আছে? 50 রুট টু, তার মানে এই ব্লু কালারের যে কর্ণটা দেখতে পাচ্ছি, যেটার উপর দিয়ে মহাশূন্যচারী গেছে, সেটা হচ্ছে 50 রুট টু। বর্গক্ষেত্রের কর্ণ কি দুইটা আলাদা আলাদা মানের হয় নাকি একই মানের হয়? একই মানের হয় না, দুইটা একই মানের হয়, আলাদা মানের কিন্তু হবে না, তাই না? সো আমরা যদি এইখানে এই কর্ণটার কথা চিন্তা করি, এটাকে ম্যাজেন্টা কালার দিয়ে দিলাম, এই কর্ণটার কথা, এই কর্ণটাও কিন্তু একই মান বিশিষ্ট, 50 রুট টু, তাই না? 50 রুট টু, দুইটা কর্ণর দৈর্ঘ্যই হচ্ছে 50 রুট টু মিটার। এখন প্রশ্ন হলো, একটা কর্ণের সাথে আরেকটা কর্ণ কত কোণ করে থাকে? সমকোণে থাকে না? সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এরকম ছোটবেলায় উপপাদ্য পড়ছিলাম, তাই না? সমকোণে থাকে 90 ডিগ্রি করে।
90 ডিগ্রি করে যদি থাকে তাহলে তুমি একটু চিন্তা করো, যেই কর্ণ দিয়ে সে গেছে সেই কর্ণ বরাবর তার বেগ আছে, অর্থাৎ আমার এখানে আঁকা মতে ব্লু কর্ণ বরাবর গেছে, তাহলে ব্লু কর্ণের উপর দিয়ে বেগটা আছে। তাহলে মেজেন্টা কর্ণের উপরে কি তার কোনো উপাংশ পাবে? মেজেন্টা কর্ণের উপরে কি তার কোন উপাংশ পাবে? কারণ এখানে তো 90 ডিগ্রি কোণ করে আছে, এই বরাবর যদি উপাংশ কেউ নেও তাহলে এটা হবে ভি cos 90। cos 90 এর ভ্যালু কত? 0, তাই না? 90 ডিগ্রি কোণ করে আছে, তো আলটিমেটলি কোনো উপাংশই কিন্তু তুমি অপর কর্ণ বরাবর পাবে না। যদি বেগের কোনো উপাংশ না থাকে অন্য কর্ণ বরাবর, তাহলে অন্য কর্ণের বাহু কি আপেক্ষিকতার শিকার হবে? আপেক্ষিক দেখবে? অবশ্যই না। যেই কারণে আমরা গত ম্যাথে এক বাহু দিয়ে গেছে, আরেক বাহুর উপরে কি পাই নাই? কোনো চেঞ্জ পাই নাই। কারণ কি? এই বাহুর উপর দিয়ে বেগটা ছিল, এই বাহুর উপরে বেগের উপাংশ যদি কেউ নিতাও 90 ডিগ্রি কোণ করে আছে, তাহলে cos 90 মানে উপাংশ 0 আসতো। উপাংশ 0 আসে বিধায় অন্য বাহুটা যে বাহুর উপর দিয়ে যায়নি সেই বাহুটা যা দৈর্ঘ্যের তাই থাকে। তাহলে তোমরা একটু চিন্তা করো, মহাশূন্যচারী যদি এই বরাবর যায়, হ্যাঁ, এই কর্ণ দিয়ে যায়, তাহলে এই যে এই ম্যাজেন্টা যে কর্ণটা আছে, এই কর্ণটার কি কোনো চেঞ্জ সে দেখবে? দেখবে না। এই কর্ণটা যা ছিল তাই থাকবে, এটা যা ছিল তাই থাকবে। তাহলে কি চেঞ্জ হবে? এই ব্লু কর্ণটা একটু কমে আসবে নাকি? ব্লু কর্ণটা যেটা ছিল সেটা আর এরকম থাকবে না, সেটা কি একটু হইলেও কমে আসবে, কারণ এই বরাবর আছে, এটা ব্লু কালার দিয়ে আঁকি, তো এই বরাবর যেহেতু সে গেছে, এই বরাবর কর্ণটা আর 50√2 থাকবে না। এটা এখানেই আমি আঁকছি, হ্যাঁ, একই সাথে আঁকছি, কিন্তু এটা কি একটু কমে যাবে নাকি ভাইয়া? এটা একটু কমে যাবে, এই মাঝখান বরাবর আঁকি, হ্যাঁ, একটু কম কমে গেছে, ঠিক আছে? এটা কি একটু কমে গেছে? বেশি কমাই ফেলছি নাকি? বেশি কমাই ফেলছি, একটু বাড়াই দিই, হ্যাঁ, একটু কমে গেছে, ঠিক আছে? একটু কম ছোট করে দিছি, ঠিক আছে? এই বরাবর বাহুটার 50√2 নাই, একটু কমে গেছে, জানি না কত, বের করবো একটু পরে, একটু কমাই দিছি এটা, ঠিক আছে? আচ্ছা, তো এই কর্ণটাকে তোমরা ধরে নাও ডি প্রাইম, হ্যাঁ, এটা আগে ছিল ডি করে, আগে এটাও ডি, দোনোটাই ডি আগে, আর এখন এটা ব্লুটা হয়ে গেছে ডি প্রাইম, বাট ম্যাজেন্টাটা যেরকম ছিল আগে সে কিন্তু সেরকমই আছে, হ্যাঁ, এর কিন্তু কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি এটা আর ইয়াটা কমপ্লিট করো, স্ট্রাকচারটা কমপ্লিট করো। স্ট্রাকচারটা যদি কমপ্লিট করো তাহলে দেখো জিনিসটা আসলে কিরকম আসে। আচ্ছা, আমার আঁকা অনুসারে এটাকে ব্লুটা একদম এ পাশে আছে, তো ব্লুটা আসলে মাঝখানে দেওয়া আছে, তো মাঝখানে একটু এটা মুছলাম আপাতত, এটা। তাহলে এটাকে তুমি যদি কমপ্লিট করো, কমপ্লিট করলে তুমি একটা কি শেপ পাচ্ছ দেখো তো, একটা কি শেপ বলো? এটা একটা কি শেপ আসছে? এটা একটা কি শেপ? একটা কি শেপ চলে আসছে, এটা একটা রম্বস চলে আসছে না? অভিবাহী শেপ, এক্স্যাক্টলি। এটা একটা অভির শেপ চলে আসছে, তাই নাকি? যে রম্বস প্যারালাল হাব মানে রম্বস শেপ চলে আসছে, তাই না? তো এখন এটার মধ্যে তুমি যখন কাজ করবা, রম্বসের ক্ষেত্রফলের সূত্র তোমাদের নিতে হবে। রম্বসের ক্ষেত্রফলের সূত্র জানো তোমরা? কি রম্বসের ক্ষেত্রফলের সূত্র জানো কিনা? কি ক্ষেত্রফলের সূত্র কি বলো? রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? এ স্কয়ার বলে, এ স্কয়ার রম্বসের ক্ষেত্রফলের সূত্র। এই জিয়াউল হাসান হামিম ঠিক বলছে, হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইনটু d1 ইনটু d2। এক্স্যাক্টলি এটাই খুঁজতেছিলাম। তো এখন এই যে এটা চলে আসছে কি একটা রম্বসের শেপ, তাই না? তো এখন এই একটা কর্ণ তো ডি, আর একটা কর্ণ কি? আরেকটা কর্ণ হচ্ছে ডি প্রাইম, এই যে এটা ডি প্রাইম। তাহলে আমাদের পরিবর্তিত ক্ষেত্রে এই যে নবচারী, তাকে কি দেখবে? একটা রম্বস। এটাও কিন্তু একটা প্রশ্ন হতে পারে, একটি বর্গের কর্ণের উপর দিয়ে গেলে নবচারী সেটির আকৃতি কি দেখবে? এটাও কিন্তু একটা ইটসেলফ প্রশ্ন হতে পারে। কি দেখবে? রম্বস আকৃতির দেখবে। কি দেখবে? রম্বস আকৃতির দেখবে, ঠিক আছে? আচ্ছা, এই যে রম্বস আকৃতি আইসে পড়ছে, এখন তোমরা এখানে কয়েকটা জিনিস চিন্তা করো, যে এটার ক্ষেত্রফল তো দেওয়া আছে, তাই না? ক্ষেত্রফলের মান তো দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফলের মান যেটাই হোক 1000, যেটা সেটা কিভাবে আসবে? রম্বসের ক্ষেত্রফল থেকে আসবে। রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইনটু d1 ইনটু d2। তা আমার এখানে d1টাকে d ধরছি আর d2টাকে d প্রাইম ধরছি, কারণ দুইটা কর্ণের বাহুর মান যথাক্রমে d আর d প্রাইম। তো আমরা এখান থেকে কিন্তু ইয়াটা জানি ভাইয়া, এই যে d এর ভ্যালুটা কিন্তু জানি, d এর ভ্যালু কিন্তু এটাই 50√2। তো
তাই তুমি এখান থেকে ডি প্রাইমের ভ্যালুটা বের করে ফেলতে পারবে। ডি প্রাইম মিন্স কি, এই ব্লু কালারের কর্ণটা বের করে ফেলতে পারবে না? পারবা ইজিলি। তো ব্লু কালারের কর্ণটার দৈর্ঘ্য আগে বের করো, কত আসে দেখো। কত আসে? 2 ইন্টু 1000 ডিভাইডেড বাই 50√2, 50√2, তাহলে আসে কত? 20√2, এরকম 20√2। এসডি করে নিলে 20√2 চলে আসে। হ্যাঁ, আচ্ছা, তাহলে 20√2 মিটার। তাহলে জিনিসটা দাঁড়াইলো কি দেখো, নভোচারী যেই কর্ণের উপর দিয়ে গেছে সেই কর্ণের আমরা যে সূত্রটা পড়ছি, এল আর রিলেটিভ লেন্থ ইজ ইকুয়াল টু এল নট অ্যাকচুয়াল লেন্থ √1 - v²/c²। এখানে দেখো নভোচারী যেই কর্ণের উপর দিয়ে গেছে সেই কর্ণের রিলেটিভ লেন্থ সে কত দেখছে? 20√2, তাই না? 20√2, এই যে এটা এই বরাবর সে গেছে, এই কর্ণটা সে কত দেখছে? 20√2। এটার প্রকৃত লেন্থ কত ছিল? প্রকৃত লেন্থ কত ছিল? প্রকৃত লেন্থ ছিল 50√2। প্রকৃত লেন্থ ছিল কত? 50√2 আর √1 - v²/c²। তাহলে আমরা তো একটু আগে দেখাইছি কেমনে ভি বের করতে হয়। তাহলে এখান থেকে ভি তোমরা বের করে ফেলো। এই ভি বের করে দেখো কত আসে। ভি বের করে দেখো কত আসে, √1 - v²/c², ঠিক আছে, বা x², শিফট ক্যালক ইকুয়াল। তাহলে আগেরটাই আসে নাকি? আগেরটার মতনই 0.916 ইন্টু সি, ঠিক আছে। সো এটা আগেরটার মতনই আসবে 0.916 ইন্টু 3 ইন্টু 10⁸, ঠিক আছে। তাহলে আসে 2.74748 বা 49, যেটাই বলে এই পর্যন্ত রাখলেই হবে, 10⁸ এত মিটার। ক্লিয়ার? বুঝতে পারছো? বলো তো শর্টকাটটা এখানে অ্যাপ্লাই হবে কিনা? সব শর্টকাটটা এভাবে অ্যাপ্লাই হবে কিনা? হবে, কিন্তু শর্টকাটটা কিন্তু এটার ক্ষেত্রেও প্রযোজ্য। শর্টকাটটা কিন্তু এটার ক্ষেত্রেও প্রযোজ্য, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? একজন বলছো, হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন, মৃন্ময় আইচ বলছো ভাইয়া উপাংশ নিয়ে করলে হবে কিনা? নো, হবে না। হবে না। কেন হবে না আমি তোমাদের কারণটা বলতেছি এখন, একটু দেখো। এই পর্যন্ত বুঝছি, রাইট? এই পর্যন্ত কারো কোনো ডাউট নাই? হ্যাঁ, এটা আসছে অ্যান্সার, কারো কোনো ডাউট নাই। এবার আসি এই জিনিসটাকে উপাংশ নিয়ে করলে ভুলটা আসলে কোথায় হয়। হ্যাঁ, আচ্ছা, তো আমি আবার একটু আঁকি। এইটা হচ্ছে তোমার বর্গক্ষেত্রটা। হ্যাঁ, বর্গক্ষেত্রটা এরকম, ঠিক আছে। বর্গটা গেছে কোন বরাবর? গেছে সে কোন বরাবর? এই বরাবর, ঠিক আছে, এই বরাবর সে গেছে। এখন কেউ যদি উপাংশ নিতা, ধরো এই বেগটা ভি না নিয়ে সে যদি ভি এর উপাংশ নিতা, তো ভি এর উপাংশ সে এভাবে এখানে একটা উপাংশ নিতা, বেগের এখানে একটা উপাংশ আসতো, বড় করে আঁকি, এখানে একটা উপাংশ আসতো, বেগের এখানে একটা উপাংশ আসতো। সে কি করতা? এই উপাংশ আসছে, এই উপাংশের কারণে এখানে একটা দৈর্ঘ্যের সংকোচন দেখাইতা, এখানের দৈর্ঘ্যটা একটু সংকুচিত হয়ে যেত দেখাইতা, আবার এখানের দৈর্ঘ্যটা, উপরের দৈর্ঘ্যটা একটু সংকুচিত হয়ে যেত দেখাইতা, তাই না? তোমার দুইটা বাহু বরাবরই কি আসতো ভাইয়া? দুইটা বাহু বরাবরই কি আসতো? সংকোচনশীল আপেক্ষিকতা চলে আসতো, তাই না? আসতো। এখন ধরো এই যে এরকম দুইটা বাহু বরাবর, এই বরাবর একটু ছোট হয়েছে, এ বরাবর একটু ছোট হয়েছে। তুমি তোমার ক্ষেত্রে তাহলে কি দেখতেছো পরবর্তীতে? এটা একটু ছোট হয়ে আসছে, এটা একটু ছোট হয়ে আসছে, তার মানে এটার প্যারালাল গুলো ওইভাবে ছোট হয়ে আসছে। ছোট হয়ে যদি আসে তোমার ক্ষেত্রে, তোমার অঙ্কিত বর্গক্ষেত্রটা হবে এরকম। মানে তুমি পরিবর্তিত ক্ষেত্রে কি দেখতেছো? বর্গক্ষেত্রই দেখতেছো। তাহলে এখানে ভুলটা কোথায় যায়? ভুলটা যায় হচ্ছে, দেখো আমরা একটা কনসেপ্ট তো শিখছি, যেই বরাবর বেগ নাই, বেগের উপাংশ নাই, সেই বরাবর কি আপেক্ষিকতা থাকা উচিত? সেই বরাবর কি আপেক্ষিকতা থাকা উচিত? থাকা উচিত না। তাহলে মানে থাকা তো উচিত না, তাই না? যেই বরাবর বেগের উপাংশ 0 আসবে সেই বরাবর কেন আপেক্ষিকতা আসবে? এখানে ওই বরাবরটা কোন বরাবর? ওই বরাবরটা হচ্ছে এইটা। ওই বরাবরটা কি? দাঁড়াও, টাচ ইনপুটটা একটু খুলে গেছে। তো এখানে ওই বরাবরটা কি? ওই বরাবরটা হচ্ছে এটা। দেখো এই যে কোণটা আছে, এই কোণটার বরাবর কি বেগের কোনো উপাংশ ছিল? এই কোণটা বরাবর বেগের কোনো উপাংশ ছিল না। এই কোণটা তার মানে ছোট হওয়া উচিত না। কিন্তু তুমি এভাবে যদি করো উপাংশ নিয়ে বাহু বরাবর, তাহলে এই কোণটা কিন্তু পিচ্ছি হয়ে যায়। পিচ্ছি হয়ে যায় কিনা? এই কোণটা কিন্তু পিচ্ছি হয়ে যায়, পিচ্ছি হয়ে যায়। তার মানে তোমার এখানে কনসেপ্টে ভুল আছে। যেই বরাবর বেগের উপাংশ নাই সেই বরাবরও বাহুটা বা ইয়াটা সংকুচিত হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এই কারণে এই ম্যাথটা উপাংশ নিয়ে তুমি করতে পারবে না।
এই ম্যাথটা তুমি উপাংশ নিয়ে করতে পারবে না। যদি উপাংশ নিয়ে করো সবসময় এটা টেস্ট করবা যে আমি যেই বরাবরে যাচ্ছি বেগটা, মানে নভোচারী বেগটা যেই বরাবরে যাচ্ছে তার লম্ব বরাবর যেই বাহুই থাকুক না কেন ওইটার উপরে কোনোভাবেই কি আসতে দেওয়া যাবে না, আপেক্ষিকতা আসতে দেওয়া যাবে না। যেমন এইটা বরাবর কোনোভাবেই আপেক্ষিকতা আসতে দেওয়া যাবে না, কারণ এই বরাবর কোনো বেগের উপাংশ ছিল না। এইটাকে ইনট্যাক্ট রাখতে হবে, এইটা যেই মাপের ছিল সেই মাপের ইনট্যাক্ট রাখতে হবে, এটাকে ইনট্যাক্ট রাইখে যাও তো কাম। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? তাই আমরা এই ম্যাথটা তাহলে উপাংশ নিয়ে করতে পারবো না। ঠিক আছে, তো আমি কিন্তু তোমাদের এই জিনিসটাই বুঝাই দিলাম, কারণ এটা অনেক অ্যাডমিশন ক্যান্ডিডেটদের কোশ্চেন থাকে যে এটা উপাংশ নিয়ে করলে হবে কিনা, উত্তর হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। এবার এটাতে আসি, দেখো এই প্রশ্নটা তুলে ফেলো সবাই, এটা তো করো নাই না, এটা তুলে ফেলো, এটা তোলো। ওকে, তুলছো? তোলা হয়েছে? আচ্ছা, তোলা হইলে দেখো কি বলছে। একটি নভোযান 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠের ওপর দিয়ে যাচ্ছিল। যাবার সময় নভোচারী খেয়াল করলো যে মাঠটি উপবৃত্তাকার। তাহলে একটা বৃত্তাকার মানে অ্যাকচুয়ালি সেটা কি শেপের? বৃত্তাকার, রাইট? অ্যাকচুয়ালি এটা কি শেপের? বৃত্তাকার, এই যে এখানে আঁকি এরকম অ্যাকচুয়ালি। তো এখন এটার কিসের উপর দিয়ে যাচ্ছিল? এটার বৃত্তাকার মাঠের উপর দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় একজন নভোচারী সোজা যাচ্ছিল আর কি, কোনো বলে নাই কিসের উপর দিয়ে যাচ্ছিল। তো আমরা একটা আঁকি র্যান্ডম পজিশন, ধরো এইভাবে সে যাচ্ছিল, এইভাবে সে যাচ্ছিল। যেই বরাবর সে যাবে সেই বরাবর বাহুকে সে কি ছোট দেখবে, বাট এটার সাথে লম্বভাবে থাকা বাহুকে কি ছোট দেখবে? লম্বভাবে থাকা বাহু কোনটা? লম্বভাবে থাকা বাহু হচ্ছে এইটা, যে এটা গ্রিন কালার দিয়ে আঁকি। এই বাহুটাকে কি সে ছোট দেখবে? এই বাহুটা যা ছিল তাই থাকবে, লম্বভাবে থাকা যেই বাহুটা ছিল যা ছিল তাই থাকবে। তাহলে আমার যে নব অঙ্কিত বৃত্তটা হবে সেই নব অঙ্কিত বৃত্তটা কিরকম? নব অঙ্কিত বৃত্তটা হবে এই মানে সে যেটা দেখবে নভোচারী সেটা হবে এইটা অক্ষত থাকবে, এটা আগের মতনই ইনট্যাক্ট। হ্যাঁ, এটা আগের মতনই ইনট্যাক্ট থাকবে। আচ্ছা, একটু বাঁকা, একটু সোজা করতে, হ্যাঁ, এটা আগের মতনই ইনট্যাক্ট থাকবে। আর এই পাশটা পিচ্চি হয়ে যাবে, এই পাশটা পিচ্চি হয়ে যাবে, এই পাশটা পিচ্চি হয়ে কতটুকু হইলো? ধরে নিলাম এটা তো এতটুকু ছিল, এটা ধরে নিলাম এতটুকু হয়েছে, এতটুকু হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ছোট হয়ে গেছে, এই পাশটা ছোট হয়ে গেছে। এই পাশটা যদি ছোট হয়ে যায় তাহলে শেপটা ফাইনালি কিরকম শেপ? শেপটা ফাইনালি কিরকম আকৃতির শেপ আসে? এইরকম একটা শেপ আসে, তাই না? প্রায় এইরকম একটা শেপ। ঠিক আছে, এইরকম, প্রায় এরকম একটা শেপ। ঠিক আছে, বোঝা গেছে? এইরকম, ক্লিয়ার? এইরকম একটা শেপ চলে আসবে। তাহলে এইটা হচ্ছে প্রকৃত যে ক্ষেত্রফল বা প্রকৃত যে ক্ষেত্রটা যেটার উপর দিয়ে যাচ্ছে। নভোচারী যাওয়ার কারণে নভোচারী যেইটার উপর দিয়ে যাচ্ছে সেটা ছোট হয়ে যাবে, আর এটার সাথে লম্বভাবে যেটা বাহুটাই থাকবে না কেন সে অক্ষত থাকবে, সে অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে লম্বভাবে যেটা আছে সেটা অ্যাজ ইট ইজ থাকার অর্থ কি বলতো? এই গ্রিন কালার দিয়ে এখানে যেটা আঁকা আছে এটা কি ব্যাস না? এটা কি ব্যাস কি না? এটা কিন্তু ব্যাস, বৃত্তের ব্যাস নাকি? বৃত্তের ব্যাস। এই ব্যাসটা আগে আর পরে সেম, ঠিক আছে? আর যখন সে এই শেপের হয়ে গেল, এই শেপটাকে কি শেপ বলে? উপবৃত্ত শেপ, তাই না? তার মানে এটাও কিন্তু একটা এমসিকিউর প্রশ্ন হতে পারে। একটি বৃত্তের উপর দিয়ে, একটি বৃত্তের ব্যাসের উপর দিয়ে যখন নভোচারী যায় তখন নভোচারী ওই বৃত্তটাকে কি আকৃতির দেখে? উপবৃত্ত আকৃতির দেখে। ঠিক আছে, এখন উপবৃত্তর কয়টা অক্ষ থাকে? দুইটা না? বৃহদাক্ষ, ক্ষুদ্রাক্ষ, দুইটা।
তো বৃহদাক্ষ কোনটা, যেটা বড়, এই গ্রিনটা হচ্ছে বড় বৃহদাক্ষ হিসেবে কাজ করবে, আর এই রেডটা হচ্ছে ক্ষুদ্রাক্ষ হিসেবে কাজ করবে। তাহলে এই গ্রিন যেটা, সেটার ভ্যালুটা আসলে কত, এটাই তো জানতে চাইছে, তাই না? বৃহদাক্ষের দৈর্ঘ্য কত? বৃহদাক্ষটা আসলে কে? বৃহদাক্ষটা আসলে যখন সে বৃত্ত অবস্থায় ছিল, মানে বৃত্ত অবস্থায় থাকা ব্যাসটা, তাই না? যেটা আনচেঞ্জড ব্যাস আছে সেটাই, রাইট? এটা তো চেঞ্জ হয় নাই, আগের মতনই আছে। তাহলে ব্যাস, ব্যাস মিন্স কি 2 ইন্টু ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত? 100। তাহলে 2 ইন্টু 100, তার মানে এখানে কত? 200 মিটার। তাহলে এটার অ্যান্সার কত? খ নাম্বার। ক্লিয়ার? বুঝতে পারছো? বোঝা গেছে? ক্লিয়ার? ওকে ফাইন। এটারই এক্সটেন্ডেড আরেকটা প্রশ্ন আছে, আরো দুইটা প্রশ্ন আছে, দেখি। তো এটা আমরা বুঝলাম, হ্যাঁ। এইটা দেখো একই প্রশ্ন, উদ্দীপক একই, এটা আলাদা করে দেখো। জাস্ট এই রেড লাইনটা তুলবা, জাস্ট এই রেড লাইনটা তুলবা। বলছে নভোযানটি যদি 0.7c বেগে উপবৃত্তের মাঠের 7c বেগে চলে, তাহলে উপবৃত্তাকার মাঠের ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত মনে হবে? শুধু এই রেড লাইনটা তুলবা, উপরে এটা তোলা আছে, ঠিক আছে? ক্লিয়ার? তোলো তোলো, আমি চিত্রটা আঁকাই ফেলি এর ফাঁকে। ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমরা এই যে বাহুটা যেটা আছে, ব্যাসটা, এটা আগের মতনই আছে, হ্যাঁ। এটা হচ্ছে বৃহদাক্ষ। আমার লাগবে এখন কাকে? ক্ষুদ্রাক্ষকে। ক্ষুদ্রাক্ষ মানে এইটা, যেটা আগে ছিল বৃত্তর ব্যাসই, কিন্তু নভোচারী সে তো আর বৃত্তের ব্যাস হিসেবে দেখবে না, সে দেখবে কি, সে দেখবে এতটুকু সাইজ। এই সাইজটা তোমার দরকার, এটা কত, এটা তোমার দরকার। তাহলে এইটা কি অ্যাকচুয়াল লেন্থ না, আর এইটা কি রিলেটিভ লেন্থ না? নভোচারী যেহেতু এ বরাবর গেছে, তাই না? তো এটা হচ্ছে অ্যাকচুয়াল লেন্থ, যেটাকে নভোচারী দেখছে কি এরকম রিলেটিভ লেন্থ হিসেবে। তাহলে এল আর ইজ ইকুয়াল টু কত? এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তোমার কাছে ভি দেওয়া আছে, ভি কত দেওয়া আছে? 0.7c। তুমি এখন এল আর বের করবা, মানে এই লেন্থটা বের করবা, ক্ষুদ্রাক্ষ, উপবৃত্ত শেপের ক্ষুদ্রাক্ষটা। তাহলে এল নট, যেটা কিনা কি ব্যাস না, এটা তো ব্যাস, বৃত্তের ব্যাস। তো বৃত্তের ব্যাস কত? বৃত্তের ব্যাস কত? 200 রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ভি এর ভ্যালু যদি 0.7 হয়, ডিরেক্ট লিখে দিবা 0.7 স্কোয়ার, কারণ সি স্কোয়ার ওপরে নিচে কাটাকাটি। তাহলে এখান থেকে তুমি কাকে বের করতে পারতেছো? এল আর কে বের করে ফেলতে পারতেছো। তো 200 রুট ওভার 1 মাইনাস 0.7 স্কোয়ার। তাহলে আসে কত? এখানে মনে হয় এতটুকু রাখলেই হয়ে যাবে, তাই না? এখানে মনে হয় এতটুকু রাখলেই হয়ে যাবে, যে এইটা অ্যান্সার দিলেই হয়ে যাবে। এটা হিসাব করেও দেখায়নি, পুরাটাও হিসাব করে দেখায়নি, ঠিক আছে? খালি ভিতরে রুটের ভিতরের পার্টটা হিসাব করছে। 0.7 স্কোয়ার মানে তো কত? 0.49। 0.49 যদি 1 থেকে বাদ যায়, তাহলে কত আসে? 0.51। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এ পর্যন্ত রেখে দিলেই হবে 200 রুট ওভার 0.51। ঠিক আছে, এত মিটার। এটার থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, 3 নাম্বার প্রশ্ন হিসেবে আরেকটা প্রশ্ন আসতে পারে। সেটা কি? সেটা হচ্ছে যদি ক্ষেত্রফল জানতে চাইতো, মানে নভোচারী কত ক্ষেত্রফলের উপবৃত্ত দেখবে? নভোচারী কত ক্ষেত্রফলের উপবৃত্ত দেখবে বলো? কত ক্ষেত্রফলের বলো? কত ক্ষেত্রফলের এটা? আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর স্কোয়ার, আর ইয়ারের ক্ষেত্রফলের সূত্র কি? উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই এ বি। পাই উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র যারা জানি না লিখে রাখো, পাই এ বি। এ হচ্ছে এই যে দুইটা অক্ষ আছে না, ক্ষুদ্রাক্ষ বৃহদাক্ষ, ক্ষুদ্রাক্ষ বৃহদাক্ষ, সেই ক্ষুদ্রাক্ষ আর বৃহদাক্ষের মানগুলা। তো ক্ষুদ্রাক্ষ আর বৃহদাক্ষের মানগুলা তুমি বসাই দিতে পারবা না? বসাই দিতে পারবা। পাই ইন্টু 200 ইন্টু কত? এই যে এটা 200 রুট। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, পুরা ডিরেক্ট ক্ষুদ্রাক্ষ বৃহদাক্ষ না, কিন্তু ক্ষুদ্রাক্ষ বৃহদাক্ষের অর্ধেক। হ্যাঁ, সূত্র কিন্তু পাই এ বি। এ কিন্তু এই পুরাটা কত? এই গ্রিন, এই পুরাটা কত? এই পুরাটা কি এ নাকি 2a? এই পুরাটা কি এ না 2a বলো? এই পুরাটা কি এ না 2a? 2a, এক্স্যাক্টলি। এই পুরাটা কিন্তু 2a। আবার এই রেড পুরাটা কত? রেড পুরাটা কিন্তু বেসিক্যালি 2b।
ঠিক আছে, তোমার ওভাবে নিতে হবে। কত নিবা তাহলে? তুমি তো বৃহদাক্ষের ভ্যালু জানো, বৃহদাক্ষের ভ্যালু কত? 200। তুমি 200 নিবা না, 200 রে 2 দিয়ে ভাগ দিবা, তাহলে তোমার এটা হবে এই যে এতটুকুটা, এইটা হচ্ছে এ। ঠিক আছে, এইটা নিলা। ক্লিয়ার? বুঝছো? অর্ধেকটা নিতে হবে, বৃহদাক্ষ পুরাটা না, বৃহদাক্ষের অর্ধেক। এবং ক্ষুদ্রাক্ষ পুরাটা না, ক্ষুদ্রাক্ষ তুমি যেটা বের করছো এটা কি পুরাটা বের করছো, তাই না? তুমি কি নিবা? এটার অর্ধেক নিবা, এটার অর্ধেক নিবা। ঠিক আছে, ক্লিয়ার? বুঝলে? তুমি যেগুলো বের করছো এটা হচ্ছে 2b, এটা শুধু বি না, এটা 2b। ঠিক আছে, আবার বৃহদাক্ষ যেটা বের করছো এটা শুধু এ না, এটা 2a। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এইখানে যা আসবে এত মিটার স্কয়ার। বুঝছো? বুঝছো? ওকে ফাইন, ঠিক আছে। তাহলে যারা উপবৃত্তের ক্ষেত্রফল শুধু জানি না তারা লিখে রাখতে পারো। হ্যাঁ, উপবৃত্তের শেপ দিয়ে দেখাই দিই, যে শেপ এইটা হচ্ছে একটা কি 2a, আবার এইটা কি 2b, আর লাগবে কাকে? পাই এ বি কে। ক্ষেত্রফল কি? পাই এ বি। ঠিক আছে, পুরোটা না, অর্ধেক অর্ধেক করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা এই পর্যন্ত পারবো, এইটা দিলেও আমাদের জন্য কোনো সমস্যা নাই, আমরা পেরে ফেলবো। ঠিক আছে, আচ্ছা। এবার এটা এটা করে ফেলি ফার্স্ট, এটা বেশি সময় লাগাবো না। সবাই এই প্রশ্নটা তোলো। শুধু ইয়া প্রশ্ন, এই বাংলা প্রশ্নটা তুলবা। পৃথিবীকে 6400 কিলোমিটার ব্যাসার্ধের একটি গোলক চিন্তা করো। যদি মহাশূন্য যান কত বেগে? 0.95 সি বেগে পৃথিবীর দিকে অগ্রসর হয়, তবে মহাশূন্য যানের নিকট পৃথিবীর আকার কেমন মনে হবে? এটা বলতে পারো আগের প্রশ্নটারই একটা রিটেন ভার্সন। লিখছো? ওকে ফাইন, লিখে থাকলে দেখো এখানে বলছে যে পৃথিবীর ওপর দিয়ে কে যাচ্ছে? একজন মহাশূন্যচারী যাচ্ছে, এটা হচ্ছে পৃথিবীটা। হ্যাঁ, একটু ছোট করে দিই, এটা হচ্ছে পৃথিবীটা। হ্যাঁ, পৃথিবীর ওপর দিয়ে কি মহাশূন্যচারী যাচ্ছে, কত বেগে যাচ্ছে সেই ভিটাও দেওয়া আছে, 0.95 সি এত বেগে যাচ্ছে। গেলে সে পৃথিবীটাকে কি শেপে দেবে? আমরা জানি পৃথিবীকে আমরা ইউজুয়ালি, যদিও পৃথিবী কমলা লেবুর মতন গোলাকৃতি, তারপর আমরা গোলকের মতন চিন্তা করি। হ্যাঁ, তো পৃথিবী 2 ডাইমেনশনালি চিন্তা করলে একটা বৃত্তের মতন আর কি, বৃত্তের উপর দিয়ে যাচ্ছে। 3 ডাইমেনশনে গোলক আর 2 ডাইমেনশনে গোল বা বৃত্ত। তো এইটার উপর দিয়ে যখন যাবে, আমরা একটু আগেই তো করছি যে এই বরাবর ব্যাসটা ছোট হয়ে যাবে, বাট লম্ব বরাবর যে ব্যাসটা আছে সেটা অ্যাজ ইট ইজ থাকবে। লম্ব বরাবর ব্যাস বলতে বোঝাচ্ছি এটাকে, এটা অ্যাজ ইট ইজ থাকবে, এটার কোনো চেঞ্জ থাকবে না। এটা আগে যা ছিল পরেও তা থাকবে। হ্যাঁ, এটা একদম হুবহু তা, আগে যা ছিল পরেও তা থাকবে। তো এটাকে আমরা নিয়ে আসলাম, এটাকে আমরা নিয়ে এসে এইটার সাইজটা অক্ষত রেখে এখানে একটা উপবৃত্ত চিন্তা করব। এখানে একটা উপবৃত্ত চিন্তা করব, যে উপবৃত্তের, আচ্ছা কালারটা কালো দিয়ে দিই, যে উপবৃত্তের বৃহদাক্ষ এটা হবে, বাট ক্ষুদ্রাক্ষটা একটু হইলেও পিচ্চি হয়ে যাবে। হ্যাঁ, আগের চেয়ে একটু হইলেও পিচ্চি হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? এটা ছোট হয়ে যাবে। তাহলে শেপটা কি শেপের দেখবে? উপবৃত্ত শেপ। এক কথায় উত্তর শেষ যদি শেপ জানতে চাই। তারপরে যদি যেহেতু রিটেনের জন্য বসে একটু বের করে দাও, কোনো সমস্যা নাই। তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়াল ব্যাস আর কি, ব্যাসার্ধ না কিন্তু ব্যাস। তো ব্যাস কত? আমরা জানি 2 ইন্টু আর ব্যাসার্ধ, তো 2 ইন্টু আর, দ্যাট মিনস আর এর ভ্যালু দেওয়া আছে 6400। তাহলে এটা কত আসবে? 12000, 6400 2 দিয়ে গুণ, 12800 কিলোমিটার। এটাকে আমরা কি বলতে পারি ভাইয়া? এটা আমাদের এল নট না, অ্যাকচুয়াল ব্যাস। পরিবর্তিত ক্ষেত্রে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে রিলেটিভ লেন্থ। রিলেটিভ লেন্থটা আমরা বের করতে পারবো না, এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমি এল নট এর ভ্যালু জানি, ভি এর ভ্যালু জানি, ভ্যালুগুলো বসাই দিলেই হয়ে যাবে। কিলোমিটারই রাখো, কোনো সমস্যা নাই, কারণ তোমার ফাইনাল রেজাল্টটা তাহলে কিলোমিটার আসবে, কোনো প্রবলেম নেই। অনেকে ভাবতে পারে ভাই এখানে মিটার পার সেকেন্ড, এখানে কিলোমিটার, সমস্যা হবে না। এটা কাটাকাটি চলে যাবে, উপর নিচে মিটার পার সেকেন্ড কাটাকাটি চলে যাবে। এখানে কিলোমিটার রাখলে এল আর কিলোমিটারে আসবে স্ট্রেট।
তাহলে 1 মাইনাস পয়েন্ট কত 95, 0.95 স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো কত আছে এটা। 1 মাইনাস 0.95 স্কোয়ার, এটা আসছে 3996.79 বা 798 বা 799 এত কিলোমিটার। ঠিক আছে, তাহলে পৃথিবীর সে ক্ষুদ্রাক্ষ দেখবে, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত দেখবে 3996.799 কিলোমিটার। হ্যাঁ, আর ইয়া দেখবে যে বৃহদাক্ষ, যেটা দেখবে বৃহদাক্ষ 12,800 যা ছিল তাই দেখবে, 12,800 যা ছিল তাই দেখবে। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার লাস্ট লাইনে লিখে দিবা, বৃত্তাকার দেখবে, যার উপবৃত্তের শেপটা বলে দিল আর কি। হ্যাঁ, বৃহদাক্ষ কত 12,800, এটা তো তা ছিল তাই থাকবে তাই না, 12,800 কিলোমিটার। আর ক্ষুদ্রাক্ষ 3996.799 কিলোমিটার। ঠিক আছে, ক্লিয়ার, ডান। এই পর্যন্ত রেখে দিলেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। হ্যাঁ, এইটা ডান, এইটা ডান, এটা আমরা পারবো। হ্যাঁ, এবার এটাতে আসি, এটা করলেই আমাদের মোটামুটি দৈর্ঘ্য রিলেটেড ম্যাথগুলো শেষ হয়ে আসবে। হ্যাঁ, তারপরে আমরা কম্বাইন কিছু দৈর্ঘ্যের ম্যাথ দেখবো, সময় যখন পড়বো, ভর যখন পড়বো, কম্বাইন কিছু ম্যাথ থাকবে, কম্বাইন ম্যাথগুলো দেখবো, তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সবাই এই প্রবলেমটা একটু তুলবা, এই প্রবলেমটা একটু তুলবা। আচ্ছা ভাই, এক্সামের লিঙ্ক দেওয়া না গেলেও এক্সামের কোশ্চেনগুলো প্রতিটা সাইকেলের প্র্যাকটিস শিটের মতন দেওয়া যায় না? এটা তো সলিউশন ক্লাসটা নেই না স্নেহা, সলভ ক্লাস তো নেই, কিউএনএ ক্লাস। ওই কিউএনএ ক্লাসের তোমরা যদি স্লাইডগুলো দেখো সেটাই তো এটা, এক্সামের কোশ্চেনগুলা সলভগুলা আমিই তো করে দিই না কিউএনএ ক্লাসে। তুলছ, তোলা হইছে, তোলা হইলে দেখো কি বলছে এখানে। 3 মিটার দৈর্ঘ্যের কোন রড এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে রাখা আছে। 0.8c বেগে কোনো পর্যবেক্ষক এক্স অক্ষ বরাবর রডের দিকে অগ্রসর হলে তার কাছে রডের আপাত দৈর্ঘ্য ও এক্স অক্ষের সাথে রডের আনত কোণ কত মনে হবে? ঠিক আছে, আচ্ছা তো এটাতে আঁকা আঁকি আছে, একটু আঁকা আঁকি গুলো করে ফেলি আমরা। তো আমরা প্রথমে এক্স অক্ষ ওয়াই অক্ষ যেহেতু বলা আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকি। হ্যাঁ, এটা আমার ওয়াই অক্ষ, এটা আমার এক্স অক্ষ। ঠিক আছে, তো ওয়াই অক্ষ এক্স অক্ষ আইকে ফেললাম। ঠিক আছে, ওকে। দেখো এখন কি বলছে, এখানে একটা রড রাখা আছে, রডটাকেও আমি আঁকি। এই হচ্ছে আমার রড, এই হচ্ছে আমার একটা রড রাখা আছে। রডটা ধরো এই রকম, কত কোণ করে রাখা আছে সেটাও বলা আছে। হ্যাঁ, কত কোণ করে রাখা আছে সেটাও বলা আছে, সেটা কত, এই পর্যন্তই রাখি, সমস্যা নাই। হ্যাঁ, কত কোণ করে আছে এই রডটা সেটা বলা আছে, বলা আছে হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। স্যার কালারটা মিশে যাবে, অন্য কালার দিই লেখাটা। এটা হচ্ছে 30 ডিগ্রি, রডটা হচ্ছে রেড কালারের। ঠিক আছে, ক্লিয়ার, ওকে ফাইন। এই পর্যন্ত দিয়ে আমাকে বলছে, দাঁড়া দেখো, এই পর্যন্ত দিয়ে আমাকে বলছে যে 0.8c বেগে
কোন পর্যবেক্ষক এক্স অক্ষ বরাবর রডের দিকে অগ্রসর হইতেছে, মানে একজন আসতেছে, এই হচ্ছে সেই জন যে হচ্ছে কি 0.8c বেগে রডের দিকে আসতেছে, 0.8c বেগে সে রডের দিকে আসতেছে। তো স্বাভাবিক সে রডটার প্রকৃত দৈর্ঘ্য দেখবে না, আপেক্ষিক দৈর্ঘ্য দেখবে, কারণ আমরা তোমাদের গত ক্লাসে একটা টেবিল করে দিছিলাম, তাই না? পর্যবেক্ষক যদি গতিশীল থাকে এবং অবজেক্ট যদি স্থির থাকে তাহলে আপেক্ষিক গতি আছে কিনা? ইয়েস, আপেক্ষিক গতি আছে। আর আপেক্ষিক গতি থাকলেই আপেক্ষিকতা আছে, ঠিক আছে? তো আলটিমেটলি আপেক্ষিক দৈর্ঘ্য দেখবে। এখন প্রশ্ন হলো, রডটা তো সোজাভাবে রাখা নেই, সোজাভাবে রাখা থাকলে তো আমরা ডিরেক্ট করে ফেলতে পারি, রডটা বাঁকা মানে 30 ডিগ্রি কোণ করে আছে। এখন আমরা এই সেম জিনিসটা আরেকবার আইকে দেখব পরিবর্তিত ক্ষেত্রে আসলে কি হয়। হ্যাঁ, পরিবর্তিত ক্ষেত্রে আসলে কি হবে সেটাই দেখব। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমার এক্স অক্ষ। আচ্ছা দেখি এটা একটা, দেখো পরিবর্তিত ক্ষেত্রে কি হবে সেটা আমরা এখন দেখব, ঠিক আছে? আরেকবার আইকে ফেলি। মানে আপেক্ষিক ভাবে কি দেখবে সেটা আঁকবো, ঠিক আছে? তোমরাও আঁকো আমার সাথে সাথে, এটা আঁকা লাগবে, কারণ এটা না আঁকলে তুমি বুঝবা না, না আঁকো তুমি বুঝবে না। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে এই যে মহাশূন্যচারী আসতেছে, তার দিকে কত বেগে আসতেছে? 0.8c বেগে আসতেছে। 0.8c বেগে যদি আসে তাহলে এই যে এই রডটা, এই রডের দৈর্ঘ্য তো বরাবর আসতেছে না, সে রডটাকে আমরা উপাংশ নিয়ে নিব, রডটাকে আমরা দুই পাশ বরাবর উপাংশ নিয়ে নিব রডটাকে, ঠিক আছে? তো রডের মেইন দৈর্ঘ্য তো এরকম, ফাইন। এখন রডের এই যে বেগটা এই বরাবর আসার কারণে রডের যদি আমি উপাংশ নেই, এই বরাবর রডের একটা উপাংশ আসবে না? এটাকে একটা মেজেন্টা কালার দিয়ে আঁকি, এই বরাবর রডের একটা উপাংশ আসবে, এই বরাবর রডের একটা উপাংশ আসবে। এই উপাংশটার ভ্যালু কত? রডের প্রকৃত দৈর্ঘ্য দেওয়া আছে তোমার কাছে 3 মিটার, রডের প্রকৃত দৈর্ঘ্য দেওয়া আছে তোমার কাছে 3 মিটার, এটাকে ধরে নাও না এল নট, এল নট ধরে নাও। হ্যাঁ, এটা যদি এল নট হয় তাহলে এই বরাবর উপাংশটা কত হবে? এল নট cos 30, যেটা কিনা তুমি ইজিলি বের করতে পারবে না, ইজিলি বের করতে পারবা। 3 cos 30 তুমি তো ভ্যালুটা এখনই বের করে ফেলতে পারো, কত আসে? 3 cos 30 2.598 মিটার। এই বরাবর একটা উপাংশ আসবে, এটাকে ব্লু কালার দিয়ে প্রকাশ করি। এই বরাবর যে উপাংশটা আসবে রডের দৈর্ঘ্যের, এই বরাবর যে উপাংশটা আসবে, বড় হয়ে গেছে ছোট করে দিই, এই পর্যন্ত, এই ঠিক আছে? এই বরাবর যে উপাংশটা সেটাকে কি বলবো? এল নট সাইন 30, নাকি সাইন 30, এটার ভ্যালু দেখো কত, এই উপাংশের ভ্যালুটা কত? 3 সাইন 30 আসে 1.5 এত মিটার। এখন দেখো তোমরাই আমাকে বলো, দুইটা উপাংশ রডের দৈর্ঘ্যের নিলাম, এক্স অক্ষ বরাবর একটা উপাংশ নিলাম, ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ নিলাম। হ্যাঁ, উপাংশটার নামও দিয়ে দিই এক একটা, এটার নাম দিয়ে দিই হচ্ছে এল নট এক্স, এক্স অক্ষ বরাবর উপাংশ যেহেতু, এটার নাম দিয়ে দিই হচ্ছে এল নট ওয়াই। তো তোমরা দেখো মহাশূন্যচারী যে আসতেছে রডের দিকে, সে কোন বরাবর আসতেছে? এক্স অক্ষ বরাবর আসতেছে। তাদের মধ্যে যদি আপেক্ষিক বেগ থাকে, কোন অক্ষ বরাবর আপেক্ষিক বেগটা আছে? এক্স অক্ষ বরাবর আপেক্ষিক বেগটা আছে। ওয়াই অক্ষ বরাবর এই মহাশূন্যচারীর বেগের কি কোনো উপাংশ তুমি পাবা? এই বরাবর কোনো বেগের উপাংশ আছে? নাই। এই বরাবর কিন্তু মহাশূন্যচারীর কোনো বেগ নাই। বেগ যদি 0 হয় তাহলে এই বরাবর যেই উপাংশটা আছে এল নট সাইন 30, তার উপরে কি আপেক্ষিকতা আসবে কিনা বলো? এই উপাংশের দৈর্ঘ্যের উপরে কি আপেক্ষিকতা আসবে কিনা? আসবে না, কারণ এই বরাবর মহাশূন্যচারী আসতেছে, এই বরাবর যে দৈর্ঘ্য বা দৈর্ঘ্যের উপাংশ যাই থাকুক সেটার উপরে আপেক্ষিকতা আসবে। বা যেই বরাবর মহাশূন্যচারী যাচ্ছে না, যেই বরাবর মহাশূন্যচারীর বেগ 0, সেই বরাবর কিন্তু দৈর্ঘ্যটা বা উপাংশটা অ্যাজ ইট ইজ থাকবে, ঠিক আছে? সেই বরাবর দৈর্ঘ্য বা উপাংশটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে পরিবর্তিত ক্ষেত্রে তুমি যখন চিত্রটা আঁকাবাও তখন কিন্তু তোমার চিত্রটা কিরকম হবে দেখো, এই বাহুটা যা ছিল না, এই যে এটা যা ছিল তাই থাকবে, এটা সেই একই মানের থাকবে, এটার মধ্যে কিন্তু কোনো চেঞ্জ আমি করি নাই। হ্যাঁ, কোনো চেঞ্জ আমি করি নাই, একদম এজ ইট ইজ আগের মতনই থাকবে, ঠিক আছে? এই বরাবর উপাংশটা আগের মতনই করে রাখছি, ঠিক আছে?
আর এই বরাবর যে উপাংশটা এইটা কিন্তু পিচ্চি হয়ে যাবে, এটাকে আমি একবার এখানে আঁকি, তারপর এখান থেকে পিচ্চি করবো। হ্যাঁ, এই উপাংশটা এরকম নাকি এই সাইজের, এটা এরকম থাকবে না। এটা যখন এখানে আসবে, মহাশূন্যচারী যখন দেখবে তাকে, তখন সে একটু হইলেও ছোট দেখবে, একটু হইলেও কি ছোট দেখবে, একটু হইলেও ছোট। ঠিক আছে, তো সে দেখতেছে ধরো আর একটু পিচ্চি বানাই দিই, এতটুকু ছোট দেখতেছে, এই রকম সে দেখতেছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে জিনিসটা দাঁড়াইলো কি, জিনিসটা দাঁড়াইলো হচ্ছে এই বরাবর যা ছিল তাই থাকলো, অর্থাৎ এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হচ্ছে আমরা জানি 1.5, এই উপাংশটা। ঠিক আছে, এই উপাংশটা যা ছিল তাই থাকবে, এটা হচ্ছে এল নট ওয়াই ছিল, এল নট ওয়াই থাকবে। ঠিক আছে, আর এই বরাবর যে উপাংশটা, এই উপাংশটা পিচ্চি হয়ে গেছে, এই উপাংশটা পিচ্চি হয়ে গেছে, পিচ্চি এতটুকু, এটা রিলেটিভ লেন্থ সে দেখবে। এই বরাবর যেহেতু আপেক্ষিক বেগ ছিল এই অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর উপাংশটারই রিলেটিভ বেগ সে, রিলেটিভ লেন্থ সে দেখবে। তাহলে এটাকে আমরা এল আর এক্স বলি। ঠিক আছে, রিলেটিভ লেন্থ যেহেতু এল আর এক্স, এক্স অক্ষ বরাবর রিলেটিভ লেন্থ সে দেখবে। এটার ভ্যালু কি আমরা জানি? এটার ভ্যালু আমরা জানি না, এইটার ভ্যালু আমাদের বের করতে হবে, এইটার ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে চলো আমরা এখন চিত্রর কাজ যদি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের বাকি কাজ একদম সহজ। তো এল আর এক্স ইজ ইকুয়াল টু কত, এল নট এক্স রুট ওভার 1 মাইনাস এই অক্ষ বরাবর বেগ যেটা সেটা আসবে। হ্যাঁ, এই অক্ষ বরাবরই তো পুরোটা বেগ, মহাশূন্যচারীর বেগ তো এই অক্ষ বরাবরই পুরোটা, তাই না? 0.8c বেগে কোনো পর্যবেক্ষক এক্স অক্ষ বরাবর আসতেছে, তাই না? তো তুমি এখানে এল নট এক্স এর ভ্যালু বসাই দাও 2.598 রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে 0.8, সি তার মানে 0.8 স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি এল আর এক্সটাকে কিন্তু পেয়ে ফেলবা। এল আর এক্স কত আসে দেখো, এল আর এক্স কত আসে? 2.598 রুট ওভার 1 মাইনাস 0.8 স্কোয়ার আসছে 1.58558 বা 1.56 বলতে পারো, 1.56 এত মিটার। ঠিক আছে, ক্লিয়ার? এইটা আমরা পাইছি, বুঝতে পারছো? এইটা আমরা পাইছি। এখন তুমি উপাংশগুলো জানো, এই উপাংশ থেকে তোমার কি ফর্ম করতে হবে? রডটা ফর্ম করতে হবে। এখন কিন্তু তুমি দুইটা উপাংশ জানো, উপাংশ থেকে ওই যে লব্ধি করতা মনে আছে? উপাংশ থেকে যখন লব্ধি করতা কি করতা? সামান্তরিক সূত্র ছিল যে এই বরাবর ডটেড লাইন টেনে দিতা, এই যে ডটেড লাইন দিয়ে দিই আমি, আবার এই বরাবর কি ডটেড লাইন টেনে দিতা, টেনে দিলে এই ডটেড লাইনগুলা সমান্তরালগুলা যেখানে ছেদ করবে সেই বরাবর দৈর্ঘ্যটাই রডের নতুন দৈর্ঘ্য হিসেবে পরিচিত হবে। তো এই রডের দৈর্ঘ্যটাকে আমি ধরো রেড কালার দিয়ে আঁকি, এইটা হচ্ছে রডের দৈর্ঘ্য, এইটা হচ্ছে আপাত রডের দৈর্ঘ্য যেটা মহাশূন্যচারী দেখবে, আপাত রডের দৈর্ঘ্য যেটা মহাশূন্যচারী দেখবে। এই রডের দৈর্ঘ্যটা কত সেটা বের করা যাবে না? ইজিলি বের করা যাবে। তা আপাত রডের দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে এল ইকুয়াল টু কত? এই দুইটা উপাংশের কি হিসেবে আসবে? লব্ধি হিসেবে আসবে। এই এল আর এক্স আর এল নট ওয়াই এর লব্ধি হিসেবে আসবে। তারা পরস্পর কত কোণ করে আছে? 90 ডিগ্রি কোণ করে আছে তারা পরস্পর। তাহলে আমরা ওই যে রুট ওভার পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ 2p কিউ কজ আলফা ওই সূত্রে যাব। ঠিক আছে, তাহলে পি স্কোয়ার, পি হিসাবে ধরো এল আর এক্স অর্থাৎ 1 পয়েন্ট, যে প্রথমে ফর্মুলার চলকগুলাই লিখি, এল আর এক্স স্কোয়ার যোগ এল নট ওয়াই স্কোয়ার, হ্যাঁ, প্লাস 2 ইন্টু এল আর এক্স ইন্টু এল নট ওয়াই ইন্টু কজ 90। কজ 90 এর ভ্যালু যেহেতু 0, তো সেই অংশটা আমরা লিখতেছি না, কারণ তাদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এখান থেকেই তোমার কি ভ্যালুটা চলে আসবে। এল আর এক্স আর এল নট এক্স দুটোটাই তুমি জানো। হ্যাঁ, এটা কত? 1.56 স্কোয়ার, আর এটা কত? 1.5, শুধু 1.5 স্কোয়ার। ঠিক আছে, কত আসে দেখো, কত আসে দেখো, 2.164 এরকম কিছু আসে, 2.164 এত মিটার। তাহলে এইটা হচ্ছে মহাশূন্যচারী ফাইনালি রডের দৈর্ঘ্যটা যত দেখবে, আপাত দৈর্ঘ্য রডের বের করে ফেলছে। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস জানতে চাইছে না, এক্স অক্ষের সাথে এই যে এই রডটার কোণ সে কত দেখবে। তাহলে দেখো এই রডটার কিন্তু উপাংশ ওয়াই অক্ষ বরাবর কত? 1.5, এক্স অক্ষ বরাবর উপাংশ কত? এই যে 1.56। তো তুমি এই দুইটা ভ্যালু থেকে এক্স অক্ষের সাথে সে কত কোণ করে আসছে সেটা বের করতে পারবে না। এই থিটাটা, এই থিটাটা কিন্তু তুমি ইজিলি বের করে ফেলতে পারবা, তাই না? এটা কিন্তু বের করা তোমার জন্য ব্যাপার না। দুইটা উপাংশ জানো,
এক্স অক্ষ বরাবর উপাংশ কত রডের, ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত, এই দুইটা জিনিস জানো। এখন তুমি এখান থেকে কি বের করবা, কোনটা বের করবা। অথবা এইভাবে চিন্তা করো যে লব্ধির এক্স অক্ষের সাথে কোন, তোমরা ট্যান থিটার সূত্র পড়ছো না, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল, ওভাবেও চিন্তা করতে পারো, যেভাবে তোমার মন চায়। উপাংশ দিয়েও চিন্তা করতে পারো, বা লব্ধির কোন এক্স অক্ষের সাথে সেভাবে চিন্তা করতে পারো। তাহলে আমি কার সাথে অ্যাঙ্গেল নিচ্ছি ভাইয়া, এল আর এক্স এর সাথে অ্যাঙ্গেল নিচ্ছি, তাহলে এল আর এক্স কে আমি সিঙ্গেল রাখবো। আর এখানে কি এল নট ওয়াই, এখানে কি এল নট ওয়াই, উপরেরটার সাথে কি দিতে হবে, সাইন আলফা, আলফার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, আর নিচের সাথে কি দিতে হবে, কজ, কজ আলফা মানে কজ 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সাইন 90 কজ 90 এগুলো সব, এইটা তো 1 হয়ে যাবে আর এটা তো 0, এই পুরো অংশটাই নিয়েই চলে যাবে। তাহলে থাকবে কি, উপরে থাকবে হচ্ছে 1.5, নিচে থাকবে হচ্ছে 1.56, ঠিক আছে। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু 1.5 আর 1 ডিভাইড বাই 1.5, তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স করে দিলেই কাজ শেষ, tan ইনভার্স করে দাও, tan ইনভার্স করে দিলেই আসলে কাজ শেষ। তাহলে tan ইনভার্স 1.5 ডিভাইড বাই 1.56 আসে কত, 43.87 ডিগ্রি। 43 পয়েন্ট, তোমাদের ভ্যালু একটু কম বেশ আসতে পারে, ডিপেন্ড করে তুমি কতটুকু ভ্যালু নিছো সেটার উপরে। আমি 8 এরকম লিখে দিতে পারি, ঠিক আছে। তাহলে এইটা আরেকটা অ্যান্সার, তাহলে একটা অ্যান্সার হচ্ছে এটা, আরেকটা অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে। ক্লিয়ার, বুঝতে পারছো, বুঝতে পারছো? বোঝা গেছে? একজন ভাইয়া আমি বেগের উপাংশ নিয়ে করেছি, হবে। আচ্ছা, বেগের উপাংশ নিয়ে করলে তুমি কোনটা কিভাবে পাবা, কোনটা পাইতে সমস্যা হয়ে যাবে না? তো আপাত দৈর্ঘ্য এক্স অক্ষের সাথে কোণ বললে রডের উপাংশ নেওয়াটাই ওয়াইজ, ঠিক আছে। হয়ে গেছে, কোন বাইর করতে পারছো? আচ্ছা, বাইর করলে মিলে গেলে হয়ে গেছে, সমস্যা নেই, দুইটা ওই রাইট, বাট ওইভাবে কিভাবে কোনটা বের করছো এটা একটু দেখায় পরে ডিসকাশন গ্রুপে, ঠিক আছে। ক্লিয়ার, ওকে ফাইন, ঠিক আছে। এই পর্যন্ত তাহলে আমরা বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত পারবো। তাহলে এইটার মাধ্যমে আমাদের আসলে শেষ হচ্ছে দৈর্ঘ্যের ব্যাপারগুলো, যদিও সামনে কম্বাইন কিছু থাকবে, কম্বাইন কিছু আমরা পড়বো, ঠিক আছে। আচ্ছা, তো এখন কয়েকটা জিনিস আমরা একটু যাব, সেটার জন্য আমাদের একটু স্লাইডে যেতে হবে, হ্যাঁ, মানে অ্যানিমেশন লাগবে আমাদের কিছু। এখন মজার মজার কয়েকটা জিনিস শুরু হবে। হ্যাঁ, দেখো, দেখা যাচ্ছে, ওকে ফাইন। এখানে কি দেখতে পাচ্ছ স্ক্রিনে, স্ক্রিনে কি দেখতে পাচ্ছ, একটা ঘড়ি আছে এইখানে। এই জিনিসটা অনেক ফিল করার, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। একটা ঘড়ি আছে, এই ঘড়িটাকে একটু স্পেশাল, একটা আলো ঘড়ি বলতেছি, আলো দিয়ে চলে। আলো দিয়ে চলে মানে আলো পাওয়ার সোর্স না, আলোই হচ্ছে তার মেকানিজম, মানে আলো ড্রপ বাউন্স করলে সে ঘড়ির যে টিকটক সামনে আগায় না কাঁটাটা, ওই কাঁটাটা সামনে আগায়। খেয়াল করো কিভাবে চলে, মেকানিজমটা দেখাই। ধরো এখানে একটা সেন্সর লাগানো আছে, এখানে একটা সেন্সর লাগানো আছে। আলো কোন সময় কোন জায়গায় বাড়ি খাইছে, মানে আইসে পড়ছে, সেটা ও ইয়া করতে পারে, মানে রিকল করতে পারে বা আইডেন্টিফাই করতে পারে, হ্যাঁ। তো এই জায়গা থেকে আলোটা এখানে আসছে, আসতে একটা সময় লাগবে। অতটুকু পরিমাণ সময় কি অতিবাহিত হয়েছে, ওইটা রিকগনাইজ। ধরো এই যে আলো এখান থেকে রওনা দিছে, ধরো একটু আঁকি, আলো এখান থেকে রওনা দিছে, আলো এখানে আসছে, আসতে একটা সময় লাগছে। এই সময়টা কিন্তু বের করা যাবে, বের করা যাবে না, কারণ তোমরা সবাই এস ইকুয়াল টু ভিটি ফর্মুলার সাথে পরিচিত। এস ইকুয়াল টু ভিটি ফর্মুলার সাথে কি সবাই পরিচিত, তাই না? তো এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স যদি ডি হয়, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স যদি ডি হয়, তাহলে এটা যদি, এটা তো জানাই, তো মাপা ইজি, হ্যাঁ। আলোর বেগ হচ্ছে সি, তাহলে এই সময়টা কত, টিটা বের করা যাবে না, টি ইজ ইকুয়াল টু কত, ডি বাই সি, বের করা যাবে, যাবে। এই সময়টাই তো পার হয়েছে, মানে এই সময়টাই তো অতিবাহিত হয়েছে। আলো এখান থেকে আসতে এই সময়টা অতিবাহিত হয়েছে। এই সময়ের ভ্যালু যদি জানি, আমার ঘড়ির কাঁটাটা এত প্রিসাইজ ভাবে তৈরি করা যে এতটুকু সময় পরিমাণ এই ঘড়ির কাঁটাটা সামনের দিকে আগাবে। নর্মাল আমাদের ঘড়িগুলোতে কি হয়, কাঁটাটা 1 সেকেন্ড করে সামনে আগায়, কিন্তু এখানে দেখবা এই ডি এর ভ্যালু তো অত বড় না, পিচ্ছি। তো 1 সেকেন্ড পরিমাণ সময় আগাবে না নিশ্চয়ই, অনেক অল্প, মানে অনেক প্রিসাইজ, অনেক সূক্ষ্ম ঘড়ি এটা। মানে এটার নর্মাল ঘড়িগুলোতে একটা টিক
মিনস 1 সেকেন্ড, একটা টক মিনস 1 সেকেন্ড, টিকটক টিকটক 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড করে পার হয় নর্মাল ঘড়িগুলোতে, আমাদের যে অ্যানালগ ঘড়িগুলো আমরা ইউজ করি। আর এই আলোক ঘড়িটার বিশেষত্ব হলো এই আলোক ঘড়িটাও টিকটক মেকানিজমেই কাজ করবে, মানে এক একটা ঘড়ির কাঁটা আগাবে, বাট এটা কিন্তু খুবই প্রিসাইজ, 1 সেকেন্ড করে না, খুবই প্রিসাইজ, অল্প 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 করে আগাবে। অ্যান্ড সেই পরিমাণটা কতটুকু, কত সেকেন্ড সে আগাবে, সেই পরিমাণটা যে এখানে ভ্যালু দিয়ে তুমি পাবা। তুমি ধরে নাও না ডি এর ভ্যালু 10 মিটার, ধরে নাও 10/3 × 10⁸ দাও, একটা ভ্যালু আসবে না? ঠিক ততটুকু সেকেন্ড পারি দিছে, 10/3 × 10⁸ করো, ততটুকু সেকেন্ড পারি দিছে, ততটুকু সেকেন্ড পরিমাণই এই কাঁটাটা সামনের দিকে আগাবে। মানে একবার আলোটা এখান থেকে এখানে এসে বাউন্স করলে এতটুকু আগায়, আবার উপরে উঠলে উপরেও সেন্সর লাগানো আছে, একই পরিমাণ আরেকটা এই সময় আগাচ্ছে, তাই না? ধরো নিচে থেকে উপরে উঠলো, তখনও তো একই সময় লাগবে, এটাই তো লাগবে সময়, তখনও অতটুকু পরিমাণই ঘড়িটা সামনের দিকে আগাবে। ঠিক আছে, ক্লিয়ার? ঘড়িটা বুঝছো? ঘড়িটা বুঝছো? ঘড়িটা কেমনে কাজ করে বোঝা গেছে? ঘড়িটা বুঝলে বলো, তাহলে আমি সামনের দিকে আগাবো। ঘড়িটা বুঝলে বলো, ঘড়িটা বুঝছো? ঘড়িটা বুঝলে বলো, আমি তাহলে সামনের দিকে আগাচ্ছি। তাহলে এই ঘড়ির প্রতিটি টিকের জন্য প্রয়োজনীয় সময় কত, এটা কিন্তু তুমি জানো। এই ঘড়ির প্রতিটি টিকের জন্য প্রয়োজনীয় সময় কত? এই ঘড়ির প্রতিটি টিকের জন্য প্রয়োজনীয় সময় হলো, যদি এক একটা ডিসটেন্স হয় ডি, একটু আগে লিখছি যেটা, এস ইকুয়াল টু ভিটি ফর্মুলা ইউজ করে, এস ইকুয়াল টু ভিটি ফর্মুলা আমরা ইউজ করছি, এস এর জায়গায় ডি বসাইছি, কারণ এই ডিসটেন্সটা হচ্ছে ডি, যে এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্সটা হচ্ছে ডি, হ্যাঁ, আর বেগ হচ্ছে সি, আর কতটুকু টাইম পার হয়েছে ওইটাই তো একটা টিকের জন্য প্রয়োজনীয় সময়, মানে একবার নামতে প্রয়োজনীয় সময়, সেটা হচ্ছে টি। তাহলে আমি এস এর জায়গায় ডি বসাই দিছি, বি এর জায়গায় সি বসাই দিছি, তাহলে টিটাকে আমি বের করতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, সেম ঘড়িটা আরেকটা বানাইলাম ডুপ্লিকেট, হুবহু একই। সেম ঘড়িটা আরেকটা বানাইলাম ডুপ্লিকেট, হুবহু একই। এই ঘড়িটা নিয়ে ধরো একটা খুবই আলোর বেগের কাছাকাছি যায় এরকম একটা গাড়ি আমার আছে, ওই গাড়িতে আমি উঠলাম, ওই গাড়িতে আমি এই ঘড়িটা নিয়ে যাচ্ছি, ডুপ্লিকেটটা একটা বাসায় রেখে যাচ্ছি, একটা ওই গাড়িতে নিয়ে যাব, আলোর কাছাকাছি বেগে যায় এমন একটা গাড়ি আছে আমার, ওই গাড়িতে আমি এই ঘড়িটা উঠাইলাম, এই ঘড়িটা নিয়ে আমি এখন রওনা দিব। এই ঘড়িটা নিয়ে যদি রওনা দিই, একটু চিন্তা করো কি হওয়া উচিত। এই ঘড়িটা গাড়ির মধ্যে আছে, গাড়ি সামনের দিকে আগাচ্ছে, ঘড়িও সামনের দিকে আগাচ্ছে গাড়ির বেগে, তাই না? আলোর কাছাকাছি বেগে গাড়িটা যাচ্ছে। তাহলে এখন চিন্তা করো, এই যে এখানে আলো কর্তৃক অতিক্রান্ত পথগুলো কি সরল, সোজাভাবে নামছে, সোজাভাবে উঠছে, বাট যখন তুমি আলোর কাছাকাছি বেগে যায় একটা গাড়ি, এরকম গাড়িতে এই ঘড়িটাকে উঠাবা, ওখানে আলোটা সেন্সর, মানে যখন এখান থেকে রওনা দিছে, আলোটা কি এখান থেকে রওনা দিছে না, এখান থেকে রওনা দিছে, রওনা দিলে সে নিচে গেলে কি পাবে, সে বাঁকা হয়ে নামবে সেন্সরটাকে পাওয়ার জন্য, আবার সে বাঁকা হয়ে যাবে সেন্সরটাকে পাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে এখানে তার আলো কর্তৃক অতিক্রান্ত পথগুলো কিরকম, এখানে তো আলো নামতে নামতে গাড়ি তোর জায়গায় বসে থাকবে, গাড়ি একটু হইলেও সামনে আগাবে, দ্যাটস ওয়াই কি আলো কর্তৃক সেন্সরকে পাইতে হইলে আলো কর্তৃক অতিক্রান্ত পথগুলো কি জিগজ্যাগ, তাই না? জিগজ্যাগ। তার মানে এইখানে এই যে ডিসটেন্স গুলা একটু দেখে বলো তো ভাইয়া, এই ডিসটেন্স গুলা কালার দিয়ে একটা অন্য, এই ডিসটেন্স গুলা ডি এর সে একটু হইলেও বেশি না? আগেরটা তো ছিল যা স্ট্রেট, এটা আগেরটা ছিল এই যে এটা, আগেরটা আঁকি এই গ্রিন কালার দিয়ে আঁকি, এটা এতটুকু দেখাই যাচ্ছে, এই গ্রিনটার চেয়ে এই রেডটা একটু হইলেও বড়, একটু হইলেও বড়। তো এই রেড কালারের দৈর্ঘ্য এখন তার পাড়ি দিতে হয় কিসের জন্য? প্রতিটা টিকের জন্য। মাথায় রাখবা, আলো কিন্তু এখান থেকে এই সেন্সরের গায়ে লাগলেই কেবল একটা কাটা সামনের দিকে আগাবে, এটা টিক হবে, তাই না? সেন্সরে লাগতে হবে, তো সেন্সরে লাগলেই তো একটু সামনের দিকে আগাবে। ঘড়ি সময় দিবে কখন? যখন আলো এসে সেন্সরে লাগবে, সেন্সরে লাগলেই টিকটা সামনের দিকে আগাবে, মানে সময় আগাবে, তাই তো? তো খেয়াল করো, এখানে ঘড়ির দিকে তাকাইলে কিন্তু বোঝা যাবে না যে কতটুকু সময় আগাইছে, কিন্তু তুমি নিজে চিন্তা করে দেখো, এই ডিটা এখন আর আগের মতন ডি নাই, এটা হয়ে গেছে কি একটু হইলেও বেশি। কে বড়, ডি বড় না ডি প্রাইম বড়? ডেফিনেটলি ডি বড়, এই ডি প্রাইম বড়, তাই না? এটা হচ্ছে ডিটা, এটা হচ্ছে ছোট, মানে আগের যে লেনটা, হ্যাঁ। তো এটা তুলনামূলক কি পিচ্ছি, এগুলো তুলনামূলক কি পিচ্ছি। খেয়াল করো, এখানেও তো আলো, আমরা গত ক্লাসের আগের ক্লাসে একটা জিনিস পড়ছি না, যে কাঠামোতেই তুমি থাকো, স্থির কাঠামো, গতিশীল কাঠামো, যেই কাঠামোতেই থাকো, আলো সবসময় কি বেগে চলবে? আলোর বেগ কিন্তু সবসময় ফিক্সড। ফিক্সড কি? সি,
তাই না? আলোর বেগ কিন্তু চেঞ্জ হবে না, আলোর বেগ কি থাকবে, সি থাকবে, তাই না? বেগ কিন্তু সি থাকবে। তাহলে তুমি যদি এখানে অ্যাপ্লাই করো এস ইজ ইকুয়াল টু ভিটি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে দেখো না কি হয়। ডি এর জায়গায় কি বসাবা, ডি প্রাইম, কারণ এখন আলোর একটা পাশ থেকে আরেকটা পাশে অর্থাৎ সেন্সর পর্যন্ত আসতে দূরত্ব পাড়ি দিতে হয় ডি প্রাইম। বেগ তো সি, আমি গতিশীল গাড়িতে মধ্যে থাকি না কেন, সেখানেও আলোর বেগ সি থাকবে। আলোর বেগ সব কাঠামোর সাপেক্ষে সেম, পড়ছি আমরা। এখন উভয় পক্ষে তুমি নিজেই চিন্তা করে দেখো, এখন যে টাইমটা, এই টাইমটা কি আগের মতন, মানে এখন প্রতিটি টিকের জন্য, মানে প্রতিটা একটা টিক যে হইছে, ঘড়ির কাঁটাটা একটা পাশ থেকে একটা পাশে গেছে, এই যাইতে সময়টা কি আগের মতন লাগবে? একটু হইলেও চেঞ্জ হয়ে যাবে না? চেঞ্জ হয়ে যাবে, কারণ দেখো একই জিনিস দিয়ে গুণ দেওয়া আছে, একই জিনিস দিয়ে, এখানেও কিন্তু এরকমই ছিল, ডি ইকুয়াল টু কি ছিল, সিটি, একই জিনিস, এইটা এখানে আর এখানে। এই জিনিসটা যদি চেঞ্জ হয়ে যায় দূরত্বটা, তাহলে অবশ্যই অবশ্যই এই যে এখান থেকে দূরত্ব যদি এখানে এটা চেঞ্জ হয়ে যায়, তাহলে টাইমটাও অবশ্যই এখান থেকে এখানে চেঞ্জ হয়ে যাবে। এখানে এই টি প্রাইম দিয়ে কি বোঝাচ্ছি, ঘড়ির কাঁটা যে এক ঘর আগায়, এই এক ঘর আগাইতে প্রয়োজনীয় সময় কত, ঘড়ির কাঁটা যে এক ঘর আগাচ্ছে, এই এক ঘর আগাতে প্রয়োজনীয় সময় কত, ঠিক আছে? তো এইখানে প্রয়োজনীয় সময়টা কত, টি প্রাইম, টি প্রাইম ইজ ইকুয়াল টু আমরা কিভাবে পাবো, ডি প্রাইম বাই সি, এভাবে পাবো নাকি? এইটা হচ্ছে গতিশীল ঘড়ির প্রতিটি টিকের জন্য সময়, প্রতিটি টিকের জন্য সময়, টিকটক টিকটক করে না ঘড়ি, প্রতিটি টিকের জন্য সময়, মানে প্রয়োজনীয় সময়, যতটুকু সময় লাগে। এখানে স্থির ঘড়ির প্রতিটা টিকের জন্য প্রয়োজনীয় সময়, একটা স্থির ঘড়ির এক ঘর আগাইলে কতটুকু সময় আগায় সেটা এই ভ্যালু। আর এটা হচ্ছে একটা গতিশীল ঘড়ির কাঁটা এক ঘর আগাইলে কতটুকু সময় লাগে, কতটুকু সময় লাগে সেটা, ঠিক আছে? দেখাই যাচ্ছে দুইটা থেকে যে ডি বড় না ডি প্রাইম বড়, অবশ্যই ডি প্রাইম বড়। ডি প্রাইম যদি বড় হয় তাহলে দোনোটার দিকে তাকাও, লব দুইটার আলাদা এবং এটার লব বড় ওটার লবের চেয়ে, বাট হর দুইটার সেম। তাহলে ভগ্নাংশটা মানে টি না টি প্রাইম, এদের মধ্যে কে বড় হবে, অবশ্যই টি প্রাইম বড় হবে কার চেয়ে, টি এর। তাহলে এটার মিনিংটা কি এখন বলি। একটা গতিশীল ঘড়ি আমি নিয়ে বেরিয়েছি তো, তাই না? বাসায় একটা রেখে গেছি, 1 ঘন্টার জন্য ধরো আমি বেরোইছি, ধরো এই যে বাসায় আমি রেখে গেছি আর 1 ঘন্টার জন্য আমি বেরোইছি। বাসার মানুষ যারা আছে তারা বলছে যে অপার বাসায় নাই, কতক্ষণ বাসায় নাই, 1 ঘন্টা বাসায় নাই। হ্যাঁ, তাদের ঘড়িতে ধরো দুপুর 2টা থেকে দুপুর 3টা বাজছে, আমি দুপুর 2টা বাজে বেরিয়েছি, তাদের ঘড়ি অনুসারে দুপুর 3টা বাজে বাসায় ঢুকছি। আমার ঘড়ি অনুসারে কি হওয়া উচিত বলো, আমার ঘড়ি অনুসারে কি হওয়া উচিত? আমার ঘড়িতে টাইম কি একই রেটে আগাইছে? এখানে টাইম তুলনামূলক ফাস্ট রেটে আগাইছে না? ডি বাই সি ছোট্ট একটা ভ্যালু না? ভ্যালুগত ভাবে চিন্তা করো, এই ডি বাই সি বড় না ডি প্রাইম বাই সি বড়? ডি বাই সি ছোট, ডি প্রাইম বাই সি বড়। এখানে ডি বাই সি সময় হয়েছে, সময় আগায় গেছে, ডি বাই সি সময় হয়েছে, একটা ঘড়ির কাঁটা আগায় গেছে। আর আমার এখানে ডি প্রাইম বাই সি সময় হয়েছে, একটা কাঁটা আগাইছে। তাহলে এইখানে কি একটু আস্তে আস্তে ঘড়ির কাঁটাটা সামনের দিকে আগাইছে, এখানে কি একটু দ্রুত ঘড়ির কাঁটাটা সামনের দিকে আগাইছে। তাহলে আমার ঘড়িতে আমি আসার পরে দেখলাম যে আমার ঘড়িতে বাজে 2টা বাজে, বেরোইছি দোনো ঘড়িরই, হ্যাঁ, আসছি আমার ঘড়ির ধরো 2:45-এ। আমার ঘড়িতে বাসায় আসার পরে দেখি 2:45 বাজে, তাদের ঘড়িতে মানে আমার বাসায় যেটা রেখে গেছি দেখি 3টা বাজে, 2টা থেকে 3টা বাজে। তাহলে জিনিসটা কি, জিনিসটা এমন হইলো যে আমার ঘড়িটা স্লো চলছে, আমার ঘড়িটা স্লো চলছে। এটা কখন হয়, মাঝে মাঝে ঘড়ির ব্যাটারি শেষের দিকে চলে আসে না? ঘড়ির ব্যাটারি শেষের দিকে চলে আসলে নর্মাল ঘড়ি ব্যাটারি ঠিকঠাক আছে, সেইটা যেই হারে সময়টা সামনের দিকে আগায়, যেই স্পিডে টাইমটা বাড়ে অ্যাকচুয়ালি মানে প্রকৃতভাবে, ঘড়ির ব্যাটারি যখন শেষের দিকে চলে আসে তখন কিন্তু ঘড়ি চলে, একদম শুরুতেই বন্ধ হয়ে যায় না ঘড়িটা। তখন যখন তোমার 3টা সময় দেওয়ার কথা তখন সে তোমার কি সময় দেয়, 2টা দেয়, 2:45 দেয়, 2:30 দেয়, তাই না? তাই না? মানে সহজ কথায় মনে করতে পারো গতিশীল ঘড়ির আচরণ কেমন হয়ে গেছে, ব্যাটারি শেষের দিকে আসলে যেরকম আচরণ হয় সেরকম। মানে একই সময় পার হইছে কিন্তু এখানে সময়ের রিডিং দেখাইছে কম, সময়ের কাউন্ট দেখাইছে কম, বুঝছো? একই ঘটনা পার হইছে, সময় পার হইছে বললে ভুল হবে, একই ঘটনা পার হইছে বা আমার বাইরে যাওয়া, খালি এই ঘড়িতে সময় যেই হারে আগাইছে ওই ঘটনা জুড়ে এই গতিশীল ঘড়িটাতে সময় তার চেয়ে স্লো ভাবে আগাইছে, লাইক ব্যাটারি শেষ হয়ে গেছে এরকম,
ঠিক আছে, এখন আমি তোমাদেরকে এখানে আরো কয়েকটা কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, প্রথমত এখানে একটা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার যে এটা কি ঘড়ি, আমি যেটা নিয়ে বাইরে গেছিলাম এটা কি ঘড়ি, গতিশীল ঘড়ি। আর যেটা বাসায় রেখে গেছি সেটা কি ঘড়ি, স্থির ঘড়ি। তাহলে কোন ঘড়ি ধীরে চলে, কোন ঘড়ি ধীরে চলে, গতিশীল ঘড়ি ধীরে চলে নাকি স্থির ঘড়ি ধীরে চলে? গতিশীল ঘড়ি স্থির ঘড়ি থেকে ধীরে চলে। কথাটা যদিও মানে জিনিসটা এমন মনে হয় না, গতিশীল জিনিস দ্রুত চলা উচিত, বাট এখানে হয়েছে উল্টা। গতিশীল ঘড়ি ধীরে চলে, যেই ঘড়িটার বেগে চলতেছিল, গাড়ির মধ্যে ছিল, ওই ঘড়িটা স্লো চলবে। ঠিক আছে, ওই ঘড়ির সময়টা স্লো চলবে। হ্যাঁ, ধীরে চলে, এটা অনুধাবনে আসে, এই জিনিসটাই অনুধাবনে আসে। ঠিক আছে, অনুধাবনে এটা আসে। ক্লিয়ার? আচ্ছা, এখন তোমাদেরকে আরো কয়েকটা জরুরি জরুরি কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শোনো। ঘড়ি নেলে ধীরে চললো, ঘড়ি ধীরে চললে এটা নিয়ে এত প্যানিক করার কি আছে, এটা নিয়ে এত মাথা ব্যথা করার আছে? সমস্যা আছে। কিসের সমস্যা আমি বলি, এইটা শুধু ঘড়ি না, গতিশীল ফ্রেমের মধ্যে থাকা এভরিথিং, এভরি অপারেশন, এভরি ইনসিডেন্ট এই টাইম ডাইলেশনটা ফিল করে। মানে কি, গতিশীল ঘড়ি, গতিশীল কাঠামোতে কে ছিল? আমি বাইরে গেছি। হ্যাঁ, এই যে ধরো সাপোজ বাসায় আম্মু আছে, আমি বাইরে যেয়ে আবার আসছি, আম্মুর বয়স বাড়ছে 1 ঘন্টা, আমার বয়স বাড়ছে 45 মিনিট, আমি 15 মিনিট কম বড় হয়েছি। কিভাবে? খেয়াল করো, এটা তো শুধু ঘড়ির ব্যাপার না, ঘড়ি তো একটা জাস্ট আমি ইনসিডেন্ট দেখাইলাম, একটা ঘটনা হিসেবে দেখাইলাম ঘড়িটাকে। হ্যাঁ, যে ঘড়িটার মেকানিজম দিয়ে আমার বডির মধ্যে, তোমার বডির মধ্যে প্রতিনিয়ত ব্লাড সার্কুলেট হচ্ছে। এই ব্লাড সার্কুলেশনটাও তো একটা মোশন, এটাও তো একটা লাইক এখানে লাইটের যে মোশন ছিল, যেটার মাধ্যমে আমরা টাইমটা কাউন্ট করতাম, সেইভাবে আমার যে বডির যে মোশন, সেই মোশনগুলোও তো সেইভাবে আসতে যাবে কম্পেয়ার টু বাসায় যেই ফ্যামিলি মেম্বারটাকে আমি রেখে গেছি, সেই ফ্যামিলি মেম্বারের ব্লাড সার্কুলেশন থেকে। সেই ফ্যামিলি মেম্বারের ব্লাড সার্কুলেশন, ঘড়ির কথা বলে যাও, জাস্ট ব্লাড সার্কুলেশন। যদি আরেকটা জিনিস বলি, অনেকে ভাবতে পারে টাইম মানে সময়কে অনেকে এভাবে ট্রিট করে, আমাদেরকে সৃষ্টিকর্তা মনে হয় সৃষ্টি করার সময় বলে দিছে এখন 12টা বাজে, একটু পরে আমি তোমাদের ঘড়ি দিয়ে দিছি, এটা এখানে গেলে তোমরা বলবা 1টা বাজে, এটা এখানে গেলে তোমরা বলবা 2টা বাজে। আমাদেরকে সৃষ্টিকর্তা কি এভাবে ঘড়ি সহ পাঠাইছে? ঘড়ি সহ কিন্তু পাঠায় নাই। আমাদেরকে সৃষ্টিকর্তা যে পাঠাইছে, পাঠানোর পরে আমরা এসে সময়কে চিন্তা করছি, হ্যাঁ এটা 12টা, এটা 1টা। আমরা সময়ের সাথে এতটা অভ্যস্ত, আমরা ভাবতেই পারি না যে সময় ভিন্নভাবে চলে। কিন্তু এই ধারণাটা আগে বাদ দাও। ধরো সাপোজ আমি এমন একটা প্যারালাল ইউনিভার্সে আসি, বা আমরা এমন একটা প্যারালাল ইউনিভার্সে, সেখানে ঘড়ি নাই, সেখানে ঘড়িটা কাউন্ট করে কেমনে? ধরো মাথার চুলের বিধি দিয়ে। ধরো আমি এমন একটা স্কুল দিলাম, যে স্কুলে এখন কি হয়, 1 বছর পার হলে 6 থেকে 7-এ উঠে বাচ্চারা। তো আমি কি করলাম, 6-এ উঠলে সবগুলো বাচ্চারা ন্যাড়া করে দিব, সবগুলো বাচ্চার চুল কেটে দিব, চেষে দিব, একদম মানে 0, মানে চেষে দিছি, ন্যাড়া করে দিছি। ওই বাচ্চাদের চুল যখন 4 ইঞ্চি হবে, আমি বলবো তুমি 7-এ উঠছো। হইতে পারে না? তাহলে মানুষের বডিটারই তো আমি ঘড়ি হিসেবে ইউজ করছি না? মানুষের বডিরেও তো চাইলে ঘড়ি হিসেবে ইউজ করা যায়। তোমার নখের বৃদ্ধিরেও তুমি একটা ঘড়ি হিসেবে ইউজ করতে পারো। তোমার নখ ফুল কাইটা ফেললা, তোমার নখ এইখান থেকে ধরো কত 2 মিলিমিটার বা 3 মিলিমিটার বড় হইলে তুমি বলবা 7 দিন পার হয়েছে, বা তখন তুমি এটাকে একটা সময়ের ইউনিট দিতেই পারো। তাহলে ঘড়ি কিন্তু জাস্ট একটা মেশিন মাত্র, যেখানে একটা অ্যাক্টিভিটি ঘটে, যেই অ্যাক্টিভিটিটা এখান থেকে এই পর্যন্ত হলে আমরা বলি 1 ঘন্টা 2 ঘন্টা এরকম ঘন্টা পার হয়েছে। এটা কিন্তু আর কিছুই না। সময় কিন্তু এমন না যে মানে ফিক্সড চলতেই হবে, এমন কিছু না। সময়কে যে কোনো ভাবে করা যায়। ইনফ্যাক্ট একটা গানও তো আছে যে মন আমার দেহ ঘড়ি, মানে দেহটাকেও ঘড়ির সাথে চিন্তা করা যায়। আমাদের বডিটাও একটা ঘড়ি, ঘড়ি না আমাদের বডিটা? দেখো আমাদের বডির যে চুল বৃদ্ধি, তারপরে বয়স বৃদ্ধি, তারপরে রিঙ্কেলস পড়া, তারপর যাই বলো, সবকিছু কিন্তু একটা ঘড়ির মতন চিন্তা করতে পারো তুমি। মানে বডিটাকেও একটা ঘড়ি হিসেবে ট্রিট করতে পারো, কোনো প্রবলেম নাই, তাই না? বলতেই পারে যে হ্যাঁ এই বাচ্চাটার চুল ন্যাড়া অবস্থা থেকে 4 ইঞ্চি বাড়লে 1 মাস পার হবে। হ্যাঁ, এটাই একটা ঘড়ি হইতে পারে, তাই না? তো আলটিমেটলি এইখানে ঘড়ির কনসেপ্টটা যদি আমি এভাবে চিন্তা করি, আমাদের বডি ঘড়ির লাইক, তো আমাদের বডির বৃদ্ধিগুলো আমি যদি গতিশীল ফ্রেমের মধ্যে থাকি, সেখানে ব্লাড সার্কুলেশনটাও ইম্প্যাক্টেড হবে,
সেখানে ব্লাড সার্কুলেশন, আমার যতবার ধরো হার্টটা ব্লাড পাম্প করবে, আমার বাসায় যে ফ্যামিলি মেম্বার আছে ওই বাইরে যাওয়ার কালীন সময় আমি যতক্ষণ বাইরে ছিলাম তাদের ব্লাড আরো বেশিক্ষণ পাম্প করছে, তাদের হার্ট আরো বেশিক্ষণ পাম্প করছে, সো দ্যাট তাদের হরমোনাল রিলিজগুলো বেশি হয়েছে, হরমোন রিলিজ হয়েছে বেশি, তাদের চুল বেশি বৃদ্ধি পাইছে, তাদের বয়স বাড়লে যেগুলো হয় সবকিছুই তাদের বেশি হয়েছে, নখ বৃদ্ধি পাইছে, সবকিছু কিছু সেরকম ভাবে বৃদ্ধি পাইছে, তাই না? হরমোন সেভাবে তৈরি হয়েছে। তো তারা কি ওভারঅল বেশি বয়স্ক হয়েছে, ওভারঅল তারা কি আমার চেয়ে বেশি বয়স্ক হয়েছে, তাই না? তো এরকম ভাবে, এটা তো 1 ঘন্টা 15 মিনিটের পার্থক্য, হ্যাঁ, 1 ঘন্টার কালীন। আমি ধরো এরকম করে ঘুরতেছি 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 বাইরে, বাসায় আসছি, বাসায় এসে এমনও হতে পারে আমার আমার যে ছোট ভাই, সেই ছোট ভাইরে আমি এসে দেখবো সে আমার চেয়ে 20 বছরের বড়, মানে তার বয়সের বা দৈহিক বৃদ্ধিটা আমার চেয়ে 20 বছরের বেশি হয়েছে। পার্থক্য এত বেশি হইতে পারে, হইতে পারে। তো আলটিমেটলি এটা নট অনলি ঘড়ি বাট অলসো এভরি অ্যাকশন, ইনফ্যাক্ট সবকিছুই আমরা এইভাবে স্লো ভাবে চলতে দেখবো। এখানে আমি আরেকটা জিনিস বলি, জিনিসটা কেমন ফিল করবা আমি তোমাদের বলি। ফর এক্সাম্পল, আমি একটা আলোর কাছাকাছি বেগে চলা গাড়ির মধ্যে আছি, তোমরা আমাকে দেখতেছো, সামহাউ তোমরা আমাকে ব্রডকাস্টে দেখতেছো, তোমরা কি দেখবা জানো? তোমরা দেখবে যে অপার ভাইয়া এইখান থেকে এই জিনিসটা উঠাবে, আমি কিন্তু আমার স্পিডে, হ্যাঁ, এটা এখান থেকে এখানে উঠাইছি। তোমরা আমার কেমন দেখবা জানো? তোমরা আমরা দেখবে যে এরকম স্লো মোশন, 0.25x এ ভিডিও দেখলে কি যেমন হয় না? তোমাদের প্রতি 4 সেকেন্ড ভিডিওর ভিতরে থাকা মানুষের 1 সেকেন্ড, 0.25 সেকেন্ডে যদি তুমি কোনো ভিডিও প্লে করো তোমার 4 সেকেন্ড পার হবে, আর ভিডিওর মধ্যে থাকা মানুষের কয় সেকেন্ড পার হবে? 1 সেকেন্ডে পার হবে। আবার 2x ভিডিওতে যদি কেউ দেখো, 2x ভিডিওতে দেখলে তোমার ওখানে 1 সেকেন্ড পার হয়, ভিডিওর ভিতরে থাকা মানুষের কয় সেকেন্ড পার হয়? 2 সেকেন্ড পার হয়। তো জিনিসটা এরকম হবে, তুমি যদি আমার বাসার কোনো মানুষ আমাকে দেখতো এখানে যে আমি একটা কফি বানাইছি, গাড়ির মধ্যে আমি একটা কফি বানাইছি, সামহাও কফি নিয়ে গেছি, কফি খাচ্ছি, সে আমাকে দেখবে যে কি রে বাবা, ও দেখি আমরা যে এই কফি ও বাসায় থাকলে 10 মিনিটে খাই, ওই কফিটা ও গাড়ির মধ্যে 50 মিনিট লাগছে কফিটা খাইতে, এন্ড কফি ঠান্ডাও হয় না। ওখানে ঠান্ডা হওয়া, তাপের আদান প্রদান, সব কিছু এভরি অ্যাক্টিভিটি স্লো মোশন মনে হবে তার কাছে, স্লো মোশনে চলতেছে মনে হবে তার কাছে। মানে এখানের কোনো মানুষ আমার যদি দেখতে পারতো আমি গতিশীল ফ্রেমের মধ্যে আছি, কিরকম অ্যাক্টিভিটি করতেছি, তোমরা সবাই ধরো আমি তো গতিশীল ফ্রেমে আছি, তোমরা দেখবা সব স্লো মোশনে হচ্ছে, ভাই এত আস্তে আস্তে কথা বলছে না এরকম, বুঝছো? তো এইটা শুধুমাত্র ঘড়ি সেন্ট্রিক না, এটা প্রতিটা অ্যাক্টিভিটি ইম্প্যাক্টেড হয়, প্রতিটা অ্যাক্টিভিটি এখানে ইম্প্যাক্ট হয়। এখন প্রশ্ন হলো, আমি কি বুঝবো যে আমি স্লো মোশনে আছি? না। যেমন এই যে আমি তোমাদের এখন লেকচার দিচ্ছি, তুমি যদি ভিডিও 2.25 দেখো আমি বুঝবো, আমার তো সময় 1 সেকেন্ড আগাবে এমন তো না। তুমি 0.25 দিলে অপার ভাইয়ের রুমের সময়টা 1 সেকেন্ডে আগায় না, মানে অপার ভাইয়ের কাছে মনে হবে না 1 সেকেন্ড, অপার ভাইয়ের কাছে মনে হবে আস্তে আস্তে করছে। অপার ভাইয়ের কাছে কিন্তু মনে হবে হ্যাঁ স্বাভাবিক নিয়মেই সময় আগাচ্ছে, আমার কাছে মনে হবে আমি স্বাভাবিক নিয়মেই সবকিছু করতেছি, আমার যেটা স্বাভাবিক নিয়মে। কিন্তু বাইরের কোনো অবজারভার যদি আমাকে দেখে, সে আমাকে স্লো মোশনে দেখবে, আমি কিন্তু আমাকে স্লো মোশনে দেখবো না, আমি কিন্তু আমাকে রিয়েল মোশনই দেখবো, রিয়েল টাইমই দেখবো। বাট বাইরের কোনো অবজারভার আমাকে যদি দেখতে পারতো 24/7, সে দেখতো যে ও এত স্লো, ও এত স্লো মোশনে করতেছে। সে দেখবে তারা ঘুমায় 8 ঘন্টা, সে দেখবে আমি 24 ঘন্টা ঘুমাচ্ছি, কিন্তু আমার কাছে কিন্তু আমি 8 ঘন্টায় ঘুমাইছি, আমার কাছে কিন্তু আমি 8 ঘন্টা ঘুমাইছি। আমার কিন্তু বোঝার কোনো উপায়ই নেই যে এখানে সময় কম বেশি চলছে, কারণ দেখো আমার ঘড়িও তো আমার মতনই সময় দেয়, আমার ঘড়িও তো, আমি ঘড়ির ঘুম থেকে উঠে দেখবো 8 ঘন্টা পার হয়েছে। বাট বাইরের মানুষরা, বাইরের মানুষের ঘড়ির সাপেক্ষে যখন দেখবে কি রে আমার ঘড়িতে ও 24 ঘন্টা ঘুমাইছে, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু বোঝার কোনো উপায় নাই যে আমি আসলে 8 ঘন্টা ছাড়া অন্য কিছু টাইম ঘুমাইছি। আমার কাছে মনে হবে আমি আমার নিয়মেই আগাচ্ছি, বাইরের মানুষের মনে হবে আমি স্লো মোশনে আগাচ্ছি। তাহলে গতিশীল ফ্রেমে যে বা যারাই থাকুক, তারা তাদের নিজস্ব সময়টাই উপভোগ করবে, অর্থাৎ নিজস্ব টাইম লাইনে যেভাবে সময় আগায়, সময় আগানোর যে অনুভূতি সেটাই সে অনুভব করবে, ঠিক আছে। কিন্তু বাইরের কোনো অবজারভার যখন তাকে দেখবে তখন সে বলবে ও অনেক স্লো, ঠিক আছে, বুঝতে পারছো? বোঝা গেছে পুরো জিনিসটা ওভারঅল। ইন্টারস্টেলার মুভিটা তোমাদের দেখতে বলছিলাম, ইন্টারস্টেলার মুভিতে এরকমই কিছু একটা ঘটে। একজন বাবা, সে যায় পৃথিবী ইয়া হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে আর বৃষ্টি পড়ে না, সে যায় বাইরের দেশে এমন একটা গ্রহের সন্ধান করতে যেই গ্রহে পৃথিবীর মতন ইকোসিস্টেম থাকা যাবে, মানুষের বাকি মানব জীবনের বাকি যে ইয়াগুলো আছে, প্রজন্মগুলো আছে, তারা যেন বাঁচতে পারে, এরকম একটা গ্রহের সন্ধান। সে যখন যায়, সে তার মেয়েকে ছোট্ট বয়সে রেখে যায়, সে যখন আসে সে দেখা গেছে তার মেয়ে তার চেয়েও অনেক বড়,
তার মেয়ে তার চেয়ে ছোট ছিল আগে, কিন্তু সে আসার সময় দেখে যে তার মেয়ে, মানে তাদের সাথে পুনরায় আবার যখন দেখা হয় তখন দেখে যে তার মেয়ে তার চেয়ে অনেক বেশি বয়স্ক। এরকম একটা মোমেন্ট, অর্থাৎ দুইজনের ফ্রেমে সময় আগাইছে ভিন্নভাবে। বাবার ফ্রেমে সময় আস্তে আস্তে আগাইছে, কারণ বাবা যেহেতু ট্রাভেলার, যে ট্রাভেল করছে তার সময় আস্তে আস্তে আগায়। আর মার ক্ষেত্রে সময়টা কি, মানে সরি মা না, মেয়ের ক্ষেত্রে সময়টা কি খুব ফাস্ট আগাইছে। ঠিক আছে, বাবার একদিন, মেয়ের ধরো 3 দিন পার হয়ে গেছে। ঠিক আছে, ওখানে একটা সিন থাকে এরকম যে বাবা হচ্ছে একটা গ্রহের মধ্য থেকে আসে, এসে দেখে অনেকটা সময় পার হয়ে গেছে, তখন দেখে যে একসাথে ভিডিও মেসেজ পাঠাইছিল তার ছেলে, যে তার ছেলে বিয়ে করছে। প্রথমে দেখা যায় যে তার ছেলে একজনকে পছন্দ করছে, সম্পর্ক হয়েছে, তারপর দেখা যাচ্ছে বিয়ে করছে, তারপরে বাচ্চা হয়েছে। মানে যেটা বাবার জন্য 20 মিনিট, ছেলের জন্য লাইক কি 10 বছরের মতন এরকম টাইপের একটা টাইম লাইন ছিল, 10 বছর পার হয়ে গেছে। তো এই জিনিসটাই হচ্ছে এক একজনের ফ্রেমের টাইম কি এক এক ভাবে আগায়। এন্ড এটাকে আমাদের জীবনে, হ্যাঁ আমরা আলোর কাছাকাছি বেগে যেতে পারি না, আমরা সেভাবে এটা আলাদাভাবে এক্সপিরিয়েন্স করতে পারি না, বাট তারপরও আমার কাছে মানে এরকম একটা ফিলিংস তোমাদেরকে দেই, তোমরা হয়তো রিলেট করতে পারবে এই জিনিসটা। তুমি যেদিন ধরো বাইরে বাইরে আসো, সকাল 7টা বাজে ঘুম থেকে উঠছো, উঠে সকালে একটু এক্সারসাইজ করলা, সকালে খেলা ছিল খেলাধুলা করলা, তারপরে তুমি আত্মীয়র বাসায় গেছো, এই কাজটা করলা, মানে যেদিন তুমি অ্যাক্টিভিটির উপরে আসো ওই দিনটা তোমার অনেক বড় মনে হয় না? মনে হয় না ওই দিনে তুমি অনেক কিছু করছো? অ্যান্ড ওই দিনের সমতুল্যই ধরো আরেকটা দিন, যেই দিন ধরো তুমি কি ঘুমের থেকে উঠছো 11টা 12টায়, মানে খুবই স্লো, তুমি স্ট্যাটিক, তুমি ডিনামিক না, তুমি বাইরে যাচ্ছ না, মানে তুমি গতির মধ্যে নাই, স্ট্যাটিক অবস্থায় আছো, ঘুমাচ্ছ, ঘুম থেকে উঠছো, উঠে তারপরে তুমি একটু মোবাইল টিপলা, মানে স্ট্যাটিক আসো। ওই দিনটা খুবই দ্রুত, মানে দেখছো দেখতে দেখতে আসরের আজান দিয়ে দিছে, দেখতে দেখতে মাগরিবের আজান দিয়ে দিছে, কি রে আজকের দিনটা মাত্র শুরু হয়ে মাত্রই শেষ হয়ে গেল। এরকম মনে হয় কিনা? হয়। তো এটাও কিন্তু একটা ফিলিংস দেয় যে একই দিন বা একই সময়কাল পার হইছে, বাট তোমার অনুভূতি কিন্তু ডিফারেন্ট। তুমি যখন বাইরে বাইরে থাকো তখন তোমার কাছে দিনের ব্যাপ্তিটা অনেক বড় মনে হয়, মনে হয় একটা দিন আসলে অনেক সময়। আবার তুমি যেই দিনটা ধরো বাসায় বাসায় থাকো সেই দিনটা তোমার একদিনই মনে হয় কি খুব দ্রুত শেষ, তাই না? এরকম কিছু তোমরা রিলেট করতে পারো। তো এটাতে বোঝা যায় যে সময় আসলে জিনিসটা কি অভিজ্ঞতার ব্যাপার, অনুভবের ব্যাপার। এটার আসলে কোনো ফিক্সড কিছু নাই যে হ্যাঁ সময় বেশি সময় কম। মাঝে মাঝে 15 মিনিট সময়কেও তোমার কাছে অনেক বড় সময় লাগবে, মাঝে মাঝে 15 মিনিট সময়কে কিছুই লাগবে না, তাই না? তো মাঝে মাঝে এরকম মনে হয় না যে এই বন্ধের দিনগুলা এত দ্রুত চলে যায়, মানে রিলেটিভলি ফিল হয় শেষ, শুরু হইতে হইতে শেষ। আর পরীক্ষার দিনগুলা মনে হয় যে শেষই হয় না, চলতেই আছে চলতেই আছে। তো মানুষের অনুভূতিটাও কিন্তু অনেকটা এরকম, টাইম ডাইলেশন যেটা, ওইটা কিন্তু হ্যাঁ যেটা আমাদের রিজন যে আলোর কাছাকাছি বেগে গেলেই এই জিনিসটা অনুভূত হবে, ওই রিজনের কারণে অনুভব করি না, কিন্তু আমরা কিছুটাও আমাদের মন দিয়ে বা আবেগ দিয়ে কিছুটা ফিল করতে পারি যে হ্যাঁ কোনো কোনো দিন আমাদের সময় কিন্তু বেশি মনে হয় দ্রুত আগাচ্ছে, কোনো কোনো দিন ধীরে আগাচ্ছে। আবার আরেকটা এক্সাম্পল বলি, এটা কিন্তু তোমরা মাঝে মাঝে প্রায়ই ইউজ করে থাকো। ধরো তোমাদের মধ্যেই এমন অনেকে থাকে না, অনেক পারে পড়াশোনা, অনেক পড়াশোনা পারে, তাদেরকে মনে হয় কি রে ও এলিয়েন নাকি, এরকম ফ্রেজও তোমরা ইউজ করে থাকো ফ্রেন্ডদের মধ্যে যে ও আসলে এলিয়েন নাকি, ও এত পারে কেমনে। তো আসলে জিনিসটা কি হয়েছে আমি এটা বলি, তোমার কাছে ওকে এলিয়েন লাগতেছে। এলিয়েন মিন্স কি? এলিয়েন মিন্স সে একটা অন্য গ্রহ থেকে আসছে, সে একটা অন্য টাইম লাইন থেকে আসছে, সে অন্য একটা মানে দুনিয়া থেকে আসছে, তাই না? তো কেন আসলে এটা বলো, তোমার ওই ফ্রেন্ডটা ধরো তুমি যেই টাইমে ঘুরে ফিরে ঘুমায় কাটাইছো, তোমার ওই ফ্রেন্ডটা ওই সময় পড়াশোনা করে 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 সে ধরো তুমি 1 বছর সময়ের মধ্যে পড়াশোনা করছো 10 ঘন্টা, সরি 3 ঘন্টা করে ডেইলি, সাপোজ 3 ঘন্টা করে ডেইলি পড়লে আসলে অনেক ভালোই পারা যায়, তারপরও বললাম 3 ঘন্টা করে ডেইলি। আর তোমার ওই ফ্রেন্ড ডেইলি পড়াশোনা করছে 8 ঘন্টা করে, তাহলে একই বছর, একটা বছরই কাটছে দুইজনের জীবনে, কিন্তু তোমার ফ্রেন্ডের পড়াশোনার হিসেবে মানে মানে পড়াশোনার বয়সের হিসাবে সে তোমার ফ্রেন্ড তোমার চেয়ে অনেক বড় না? তুমি যদি 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা করে তোমার ফ্রেন্ডরে ধরতে চাও, তোমার কয় বছর লাগবে? 3 বছর প্লাস। মানে বেসিক্যালি দুইজনের জীবন থেকেই একটা বছর পার হইল, বাট তোমার ফ্রেন্ড তোমার চেয়ে 3 বছরের বড়। কেমনে 3 বছরের বড়? কারণ তোমার ফ্রেন্ড ওই একই বছরে তোমার চেয়ে 3 গুণ বেশি পড়াশোনা করছে। তুমি যে হারে পড়াশোনা করছো ওই হারে তোমার ফ্রেন্ডরে তোমার ধরতে হইলে তোমার আরো 2টা বছর লাগবে। তার মানে তোমার ফ্রেন্ড এমন এক টাইম লাইন থেকে আসছে যেই টাইম লাইনে তোমার ফ্রেন্ড 1 বছরে বাচ্চে 3 বছর, দ্যাটস ওয়াই তুমি তাকে বলতেছো সে হচ্ছে এলিয়েন। বুঝছো? মানে এই জিনিসটাকে এভাবে চিন্তা করা যায় যে
তোমাদের মধ্যেই একটা দিনকেই অনেকে অনেক বড় হিসেবে অনুভব করতে পারে, অনেক বড় ভাবে বাঁচতে পারে, আবার কেউ চাইলে একটা দিনকে অনেক ছোট ভাবে বাইচে কাটাই দিতে পারে, বুঝছো? তো এই জিনিসটা তোমাদের মধ্যেও কিন্তু বিদ্যমান। পড়াশোনা দিয়ে আমি বুঝিয়ে দিলাম তোমাদেরকে যে কেউ একই বছর সময়ে বেশি পড়াশোনা করলে তোমার তাকে এলিয়েন এলিয়েন মনে হয় সে অনেক বেশি বাঁচছে, মনে হয় সে অন্য টাইম লাইনে ছিল। আসলে সে ওই একটা বছর সময় কি ইউটিলাইজ করছে তোমার চেয়ে বেশি, দ্যাটস ওয়াই তোমার কাছে তাকে এলিয়েন লাগতেছে, বাট তার কাছে তাকে নর্মালি লাগতেছে, বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আজকে বুঝলাম, মানে তাত্ত্বিক কথাবার্তা বললাম এবং বুঝলাম। আজকে জাস্ট আমরা ফর্মুলা ডিরাইভ করবো, ম্যাথ করবো না। ম্যাথ আমরা নেক্সট ক্লাসে করবো, ফর্মুলা ডিরাইভ করবো জাস্ট, ঠিক আছে? ফর্মুলাটা আমরা জাস্ট একটু দেখি, হ্যাঁ? আচ্ছা, তো এখন এই জিনিসটা তো আমরা বুঝছি নাকি? এই জিনিসটা বুঝলে আমরা এখন ফর্মুলার দিকে যাই, হ্যাঁ? তাহলে আমাদের কিন্তু এখানে একটা জিনিস ডান। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলে আমরা গতিশীল ঘড়ি আর স্থির ঘড়ির মধ্যে টাইম কম্পারিজনটা করে ফেলছি। গতিশীল ঘড়ি আর স্থির ঘড়ির মধ্যে টাইম কম্পারিজনটা করে ফেলছি। গতিশীল ঘড়ি কি হয়? ধীরে চলে স্থির ঘড়ির, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদের এখানে দেখাই দিব। এখানে একটা বালক আছে, একটা বালক আছে, একটা বালিকা আছে, দুইজনের ঘড়িতেই 12টা বাজে। তো প্রথমত কে কাকে কতটুকু সময় দেখবে সেই জিনিসটা আমি তোমাদের একটু বুঝাই, মানে সেই জিনিসটা আমি তোমাদের বুঝাই যে আসলে সময়ের আপেক্ষিকতা যেটা, সেটা কিভাবে অনুভূত হবে এবং কে প্রকৃত টাইম অনুভব করতেছে, কে আসলে আপেক্ষিক টাইম অনুভব করতেছে, সেটা আমি তোমাদেরকে বলি। মানে কে রাইট, হু ইজ রাইট, বা কে প্রকৃত কে আপেক্ষিক, সেটা বোঝাচ্ছি, ঠিক আছে? সবাই আমার সাথে একটা টেবিল আঁকো, ঠিক আগেরটার মতনই। আগেও এরকম একটা টেবিল আমরা আঁকছিলাম গত ক্লাসে, এখন একটা টেবিল আঁকবো এরকম। আঁকছো? ঠিক আছে, দেখো এখানে আমরা লিখি কয়েকটা জিনিস। আমরা প্রথমত লিখি অবজারভার। অবজারভার কে? পর্যবেক্ষক, হ্যাঁ, অবজারভার। এখানে লিখি ইনসিডেন্ট। ইনসিডেন্ট মানে কি? ঘটনা। যে ঘটনার সময়কাল নিয়ে আমরা মাপবো, যে ঘটনার সময় আমরা মাপবো, হ্যাঁ। আর ফাইনাল লিখি কি? ভার্ডিক্ট বা ডিসিশন, হ্যাঁ, আমরা কোন সিদ্ধান্তে যাব, ঠিক আছে? আচ্ছা, দেখো অবজারভার স্থির, আচ্ছা অন্য কালার দিই, অবজারভার স্থির, ইনসিডেন্টও স্থির। মানে কি? ধরো আমার এই রুমে ঘটনা ঘটতেছে, আমিও স্থির। যে ঘটনাটা আমি দেখতেছি, হতে পারে এটা একটা পিঁপড়ার চলা, হতে পারে যে কোনো কিছু, এনিথিং, ঠিক আছে? যে কোনো কিছু হতে পারে, একটা রুবিক্স কিউব মিলানো হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো আমার রুমে একটা ঘটনা আমি দেখতেছি, ঘটনাটাও স্থির, আমিও স্থির, ঘটনাও স্থির। আমি ঘটনাটা কত সময় ধরে ঘটতেছে সেটা মাপবো। তাহলে আমি যে এই সময়টা মাপবো, ধরো একটা পিঁপড়া এখান থেকে এখানে যাওয়া, এটাই ঘটনা আমি দেখতেছি। এই যে টাইমটা আমি পাইলাম, এই টাইমটা কি? পিঁপড়ার চলার প্রকৃত সময়, তাই না? পিঁপড়ার চলার প্রকৃত সময়। এটাকে কি দ্বারা প্রকাশ করব? আমি যে টাইমটা মাপবো, আমি যদি বলি পিঁপড়াটা 10 সেকেন্ড চলছে, তাহলে এটা কি সময়? পিঁপড়ার চলার প্রকৃত সময়। কারণ আমিও স্থির, ঘটনাটাও স্থির, ঠিক আছে? মানে ঘটনাটা যেই ফ্রেমে ঘটতেছে সেটা স্থির, মানে আমার রুমে চলতেছে, ঠিক আছে? অথবা পিঁপড়ার চলা ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারো, কি? লাইক ধরো কফির তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস থেকে সাপোজ এটা হয়ে গেল 70 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 70 ডিগ্রি সেলসিয়াস হয়ে যেতে সময় লাগছে কত? আমি একটা থার্মোমিটার বসে রাখছি, এই সময়টা আমি মাপলাম, স্টপওয়াচ দিয়ে মাপলাম। এই সময়টা আমি যেটা মাপবো, আমিও স্থির, কফিও আমার রুমে আছে স্থির। তাহলে আমি যে সময়টা মাপবো সেই সময়টা কি? প্রকৃত সময়। কফি ঠান্ডা হওয়ার জন্য প্রয়োজন সময় প্রকৃত সময়। একই ঘটনা, আমি এখন স্থির আছি, কফিটা ধরো আমার কোনো এক ফ্যামিলি মেম্বার এটা গাড়িতে নিয়ে যাচ্ছে, গাড়িটা আলোর কাছাকাছি বেগে যাচ্ছে, বেগটা কত? ভি, হ্যাঁ বেগটা ভি। ধরো ওই কফির মধ্যে আমি তাকাই আছে, মানে ওখানে থার্মোমিটার বসানো আছে, আমি তাকাই আছে, সামহাউ আমার চোখের দৃষ্টি হঠাৎ করে এত ভালো হয়ে গেছে যে আমি দেখতে পাচ্ছি থার্মোমিটারে কখন 100 ডিগ্রি সেলসিয়াস
কখন 70 আমি দেখতে পাচ্ছি জিনিসটা কফি সহ গাড়ি চলতেছে, বাট আমি দেখতে পাচ্ছি এত দূরে গেছে তাও আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আমি দেখতেছি তো আমি যে সময়টা মাপবো আমি কিন্তু স্থির, গাড়ি চলতেছে, গাড়ির মধ্যে কফি এসছে, কফির ঠান্ডা হওয়া, আমি সময়টা কত লাগে সেটা মাপতেছি, আমি স্থির থেকে গাড়ির মধ্যে এটা মাপতেছি, গাড়ি দেখতে 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 মাপতেছি। আমি যে সময়টা মাপবো, আমি যদি বলি আচ্ছা কফিটা 100°C থেকে 70°C এত সময়, তাহলে সেই সময়টা হবে কি রিলেটিভ টাইম। কারণ কি আমি আমার ঘটনা না, আরেকটা ফ্রেমে একটা ঘটনা ঘটতেছে, সেই ফ্রেমের ঘটনার উপরে আলোকপাত করতেছি, সেই ফ্রেমের ঘটনার সময় কাল মাপতেছি, এবং আমার ওই ফ্রেমের মধ্যে কি আছে, আপেক্ষিক বেগ আছে। আপেক্ষিক বেগ যদি থাকে ঘটনা এবং অবজারভারের মধ্যে, তাহলে সে যে সময়টা মাপবে সেটা কি আপেক্ষিক সময়। আমি এখন যাই বলি ওই কফিটা এত সেকেন্ডে ঠান্ডা হয়েছে, তাহলে ওইটা কি আপেক্ষিক সময় বা রিলেটিভ টাইম। আবার আমি বিবেগে গতিশীল, ওই ইনসিডেন্ট বা কফিটা স্থির হতে পারে, যে আমি বাসায় কফিটা রেখে গেছি, আমি গাড়ি দিয়ে যাচ্ছি, আলোর কাছাকাছি বেগে গাড়ি যাচ্ছে, আমি গাড়িতে যাচ্ছি দেখি পিছনে তাকায় রয়েছি বাসার দিকে, তাকায় আমি দেখতেছি কত সময় লাগছে কফিটা ঠান্ডা হইতে। ধরো আমি দেখতেছি গাড়িতে যাইতেছি এবং পিছনে বাসার দিকে তাকায় দেখতেও পাচ্ছি, যত সময়ই লাগুক আমি যে সময়টা বলবো, হ্যাঁ আমি গাড়িতে বসে বসে দেখলাম বাসার কফিটা এত সময় ঠান্ডা হইলো, সেই সময়টা কি হবে, সেই সময়টা হবে টি আর। কারণ কি এখনো দুইজনের মধ্যে কি আছে, আপেক্ষিক বেগ আছে। আপেক্ষিক বেগ থাকলেই পর্যবেক্ষক এবং ঘটনার মধ্যে, পর্যবেক্ষক ঘটনার সময়কাল নিয়ে যা মন্তব্য দিবে সেটা কি হবে, আপেক্ষিক সময় হবে। আচ্ছা, এরপরে আসো, আমিও বিবেগে গতিশীল, পর্যবেক্ষক ঘটনাটাও বিবেগে গতিশীল। এটা কি, ট্রেনে আমি যাচ্ছি, হাতে কফি, থার্মোমিটার ডুবাইছি, 100°C থেকে 70°C আসতে সময় লাগে কত সেটা মাপতেছি, এবং যেই সময়কালটা আমি বলবো আমি ট্রেনে যাচ্ছি, কফিও আমার সাথে ট্রেনে যাচ্ছে, তাহলে সেই সময়কালটা হবে কি প্রকৃত সময়। সেই সময়কালটা কি হবে ভাইয়া, প্রকৃত সময়, কারণ আমার সাপেক্ষে ঘটনার কোনো আপেক্ষিক বেগ নাই। ঠিক আছে, এখন লাস্টের কেসটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর কেস। আমি V1 বেগে যাচ্ছি একটা গাড়িতে, কফি আরেকটা গাড়িতে V2 বেগে যাচ্ছে। আমি একটা গাড়িতে যেতে যেতে ওই গাড়িটার দিকে তাকায় কফিটা ঠান্ডা হইতে কত সময় লাগে সেটা মাপলাম, সেই সময়কালটা আমি পাইলাম T0, সেই সময়কালটা আমি যেটা পাইলাম সেটা কি হবে, সেটা রিলেটিভ টাইম হবে, রাইট? সেটা কি হবে, রিলেটিভ টাইম। কারণ আমাদের মধ্যে এখনো আপেক্ষিক বেগ আছে কিনা, আছে। আমি V1 বেগে গতিশীল, কফিটা V2 বেগে গতিশীল, আপেক্ষিক বেগ তো আছে। তবে হ্যাঁ, এখানে যে রিলেটিভ টাইমটা তুমি ইউজ করবা, বের করবা, সেই রিলেটিভ টাইমে ভি যখন বসাবো, ওখানে একটা ভি বসানোর রাশি থাকবে, চলক থাকবে, ওই ভিটা না হবে V1 না হবে V2, বরং V1 এর সাপেক্ষে V2 এর আপেক্ষিক বেগ, মানে পর্যবেক্ষকের সাপেক্ষে ঘটনার আপেক্ষিক বেগটা হবে V1 V2 কোনোটাই না, বের করতে হবে আপেক্ষিক বেগ কি দিয়ে, লরেন্স ট্রান্সফরমেশন। এগুলো ম্যাথ করবো সামনে ক্লাসেই আসতেছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন তোমাদের এখানে ফেরত নিয়ে আসি, এই জায়গায় ফেরত নিয়ে আসি। দেখো এখানে হচ্ছেটা কি, এখানে হচ্ছেটা কি দেখো, এটা তো আমাদের দেখছি, এটা আমাদের ডান। এবার বালক বালিকার ঘটনাতে আসি। হ্যাঁ, এই যে বালক, এই যে বালিকা। হ্যাঁ, দেখো বালক, ধরো এই বালকের গাড়ির মধ্যে একটা চিন্তা করলো যে একটা বিগিনার টু মাস্টারের মেগা এক্সাম সে দিবে, বিগিনার টু মাস্টারের একটা মেগা এক্সাম সে দিবে, তার হাতে মোবাইল আছে। হ্যাঁ, বিগিনার টু মাস্টারের মেগা এক্সাম সে দিচ্ছে। এখন মেগা এক্সাম ধরো 2 ঘন্টা ধরো সময় নিছি। হ্যাঁ, 2 ঘন্টা সময় নিয়ে পরীক্ষাটা নিলাম। হ্যাঁ, দেখো বালক কিন্তু বিবেকে গতিশীল, আলোর কাছাকাছি বেগে গতিশীল। পরীক্ষা শুরুর টাইম কয়টায়, 12টায়। বালিকাও ধরো মেগা এক্সাম দিচ্ছে না, বালিকা ধরো দিচ্ছে না এক্সাম, বালিকা বাসায় আছে, 12টা বাজে, আর বালক মেগা এক্সামটা দিচ্ছে। আমার এই ঘটনায় বালকটা মেগা এক্সামটা দিচ্ছে। আমাদের পরীক্ষার সময় কত, 2 ঘন্টা। তাহলে বালক কয়টা বাজে খাতা জমা দিবে বা কয়টা বাজে এমসিকিউ সাবমিট করবে, জিনিসগুলো সাবমিট করবে 2টা বাজে। 2টা বাজে বালক সাবমিট করে দিল, 2টা বাজে বালক সাবমিট করে দিল। তুমি যদি বালিকার কাছ থেকে মতামত নাও, বালকের পরীক্ষাটা কি ফেয়ার হয়েছে, বালিকা বলবে না একদমই ফেয়ার হয়নি। ভাইয়া বলছে পরীক্ষার টাইম 2 ঘন্টা, ও 12টা বাজে পরীক্ষা শুরু করছে, আমি সাক্ষী, আমি দেখছি ও 12টা বাজে শুরু করছে। আর আমার গড়িতে যখন 3টা বাজছে তখন ও খাতা জমা দিছে। কারণটা কি বলতো, কারণটা কি বলতো, একটু আগে টেবিলটা বুঝলে এটা বুঝে যাওয়ার কথা। কারণটা কি বলতো, কারণটা বলো। এখানে ঘটনা কি, ঘটনা, ঘটনা কি, বালকের এক্সাম, রাইট? বালকের এক্সাম, এটাই তো ঘটনা, তাই না? এখন বালক কোন কাঠামোতে আছে, ভি বেগের কাঠামোতে আছে, রাইট?
বালক ভি বেগে চলতেছে এরকম একটা কাঠামোতে আছে। ঘটনা কোন কাঠামোতে আছে? ঘটনাও ভি বেগে চলা কাঠামোর মধ্যে আছে, তাই না? ঘটনা মানে কি, যে বালকের ফোন, বালকের ফোনের টাইমার বা বালকের ঘড়ি, ঘড়ি গাড়ির মধ্যে থাকা ঘড়ি, এগুলো সব ভি বেগে আছে। তাহলে বালক যে টাইমটা মাপবে সেই টাইমটা কি? ওই যে তোমাদের পড়ছিলাম পর্যবেক্ষক, বালকের যদি পর্যবেক্ষক হিসেবে চিন্তা করো, বালক পর্যবেক্ষক ভি বেগে, ঘটনা ভি বেগে, তাহলে সে যে টাইমটা মাপবে সেই টাইমটা কি? প্রকৃত সময়, তাই না? তাহলে বালকের মতে বালক 2 ঘন্টা টাইমে এক্সাম দিল, সেটা কি? টি নট টাইম, প্রকৃত সময়। এখন বালিকার পয়েন্ট থেকে চিন্তা করো, বালিকা কি? স্থির। ঘটনা কি? ঘটনাটা ভি বেগে গতিশীল। ঘটনাটা কি বেগে গতিশীল? ভি বেগে গতিশীল। তাহলে বালিকা যেই সময়টা মাপবে, বালিকা যে সময়টা মাপবে সেই সময়টা কি ভাইয়া? রিলেটিভ টাইম। সেই সময়টা কি? রিলেটিভ টাইম। মানে জিনিসটা হচ্ছে এরকম যে নিজের ঘরের খবর নেই, আরেকজনের ঘরের জিনিসপত্র বা আরেকজনের জিনিসপত্র যদি মাপতে চায় তাহলে এটাই হয়ে যাবে কি? মানে আপেক্ষিক, মানে পদ্মারি। যদি নিজের জিনিসের বাইরে আরেকজনের জিনিস নিয়ে পদ্মারি করতেছো তুমি, তাহলে তুমি আরেকজনের জিনিসের উপরে যেই কমেন্টটাই করবা, যেই টাইমটাই মাপবা, সেটা কি হবে? রিলেটিভ টাইম। বালক পরীক্ষা দিছে, বালকের পরীক্ষা, বালক যে সময়টা বলবে সেটাই না অ্যাকচুয়াল টাইম। নিজের জিনিস তো নিজেই ভালো বুঝবে। কারণ বালিকা যদি এটাতে মন্তব্য করে, সেই মন্তব্যটা কি হবে? আপেক্ষিক বা রিলেটিভ। ঠিক আছে? আপেক্ষিক বা রিলেটিভ। ঠিক আছে? তাহলে বালিকা যদি বলে এখানে 3 ঘন্টা এক্সাম দিছে, আমি কার কথা বিশ্বাস করবো বলো? এজ এ এক্সাম কোঅর্ডিনেটর বা এজ এ এক্সাম ডিরেক্টর আমি কার কথাটা বিলিভ করবো? যে বালক কি ফেয়ার নাকি আনফেয়ার? আমি বলবো বালক ফেয়ার। কারণ বালকের ফ্রেমের টাইম অনুসারে 2 ঘন্টা এক্সাম দিছে, অ্যান্ড ওই 2 ঘন্টাটা কিন্তু মানে বালকের ফ্রেমেই ঘটনাটা ঘটছে, এবং বালকই যেটা বলবে সেটাই প্রকৃত। বালিকা যদি এখানে বলে সেটা প্রকৃত হবে না, সেটা হবে কি? রিলেটিভ বা আপেক্ষিক। ঠিক আছে? বুঝতে পারছো? বোঝা গেছে? ক্লিয়ার? এখন বালিকার ফ্রেম থেকে যদি তুমি চিন্তা করো, ভুল না জিনিসটা। বালিকা যেটা বলছে সেটা এমন না যে বালিকা বালকরে ফাঁসাইতে চাচ্ছে, ধরা খাওয়াইতে চাচ্ছে, তা না। বালিকার ফ্রেম থেকে যদি কেউ মাপে, যাবে না যে তা না, অবশ্যই টাইমটা অ্যাডজাস্ট করে নিতে হবে ফর্মুলা দিয়ে। ধরো সাপোজ তুমি বালক বলে নাই 2 ঘন্টা ধরে এক্সাম দিস, শুধু বালিকাই বললো, তোমার কাছে ভি দেওয়া আছে, শুধু বালিকাই বললো যে ভাইয়া বালক 3 ঘন্টা ধরে এক্সাম দিছে, তখন আমার দায়িত্ব হবে কি? মানে সুষ্ঠু বিচারক হিসেবে বালিকার টাইমটারে নিয়ে কনভার্ট করে নেওয়া বালকের টাইমে, ভি এবং টিআর ইউজ করে এটা কনভার্ট করে নেওয়া। দেন আমার দেখা এই টি নটটা 2 ঘন্টাকে এক্সিট করছে কি করে নাই। টি নট বালিকার টাইমটা জানলাম, বালিকার সাপেক্ষে বালক কত বেগে যাচ্ছে জানলাম, এবং সেখান থেকে আমি অ্যাকচুয়াল টাইমটা বের করলাম। রিলেটিভ টাইম জানি, ভেলোসিটি জানি, অ্যাকচুয়াল টাইম বের করা যাবে। অ্যাকচুয়াল টাইম বের করলাম, অ্যাকচুয়াল টাইমটা দেখতে হবে এটা 2 ঘন্টা ছাড়াইছে কিনা। এটা যদি 2 ঘন্টা ছাড়াই তাহলে আমি বলবো আনফেয়ার, আর এটা যদি 2 ঘন্টার মধ্যে থাকে তাহলে আমি বলবো ফেয়ার। ঠিক আছে? ক্লিয়ার? বালিকাও ঠিক আছে কিনা বলতেছো, বালিকার ফ্রেম অনুসারে ঠিক আছে, বাট তুমি যখন জাজ করবা যে বালকের এক্সামটা ফেয়ার কিনা, তোমার অবশ্যই তুমি কার এক্সাম জাজ করতেছো? বালকের এক্সাম জাজ করলে তুমি বালকের ফ্রেমে কত সময় আগাইছে সেটা নিয়ে আসতে হবে, তারপরে তুমি বালককে জাজ করবা। তুমি যদি বালিকার টাইম নাও, বালিকার ফ্রেম অনুসারে বালিকার টাইম ঠিক আছে, বালিকার ফ্রেম অনুসারে বালিকার টাইমটা ঠিক আছে, বালিকার ফ্রেমের টাইমটাকে কনভার্ট করে নিবা বালকের ফ্রেমের টাইমে, দেন তুমি বালককে জাজ করবা। ঠিক আছে? সব সময় এ সকল ম্যাথ যখন করবা, যেমন আমরা আগে যখন পড়াইছি বলছিলাম 3টা জিনিস লাগবে, এস কাঠামোকে, এস প্রাইম কাঠামোকে, ঘটনাকে। টাইমের ম্যাথগুলো যখন করবা তখন তুমি ফার্স্ট জিনিসটাই নিজেকে জিজ্ঞেস করবা, ঘটনাটা কি? ঘটনাটা কোন ফ্রেমের? ঘটনাটা কোন ফ্রেমের? যেই ফ্রেমের ঘটনা সে যে টাইমটা বলবে সেটা হচ্ছে টি নট, আর যেই ফ্রেমের ঘটনা না সে যে টাইমটা বলবে সেটা হচ্ছে টিআর। ঠিক আছে? সব সময় টাইমের ম্যাথ করতেছো মানে নিজেকে ফার্স্ট কোশ্চেন আস্ক করবা, ঘটনাটা কি এবং কোন ফ্রেমে। ঠিক আছে? যেই ফ্রেমের ঘটনা সে যেই টাইমটা ক্লেম করবে, সেইখানের পর্যবেক্ষক যে টাইমটা ক্লেম করবে সেটা হচ্ছে টি নট। অন্য ফ্রেমের কেউ যদি ওই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করে, কোনো টাইম দেয়, সেটা হচ্ছে টি আর। ঠিক আছে? ক্লিয়ার? ওকে ফাইন, তাহলে আমরা এই পর্যন্ত বুঝে গেলাম। হ্যাঁ, এই পর্যন্ত বুঝে গেলে আমরা এখন ডিরাইভেশনটা করে ফেলবো। তো এগুলা তুলছো, তুললে ডিরাইভেশনটা এখনই করব। ওকে, তো আমাদের এই ঘটনাটা ধরেই আগাই। হ্যাঁ, তাহলে এই ঘটনাটাই ধরেই আগাই। তাহলে এইটা হচ্ছে
যখন বালক বালিকা একসাথে ছিল, পাশাপাশি ছিল, তখন দুইজনের ঘড়িতে থাকার সময়, মানে বালক এখনো রওনা দেয়নি, এই টাইমটাকে আমরা ধরছি কি T1। বালিকার সাপেক্ষে এই টাইমটা কি বালিকার স্থির কাঠামো যে টাইমটা মাপবে সেটা কি নন প্রাইম, T1 টাইম। বালক যে টাইমটা মাপবে গতিশীল কাঠামো, একটা ঘটনার শুরু বা সূচনাকাল কতটা বাজে শুরু হইছে, যে টাইমটা মাপবে সেটা কি T1 প্রাইম, শুরু হইছে কতটা বাজে। ঘটনা যখন শেষ তখন বালিকা যে টাইমটা দিবে সেই টাইমটা হচ্ছে T2। ঘটনা যখন শেষ বালক গতিশীল কাঠামো ছিল, গতিশীল কাঠামো যে টাইমটা দিবে, এতটা বাজে পরীক্ষা শেষ হয়েছে, সেই টাইমটা হচ্ছে কি T2 প্রাইম। এটা হচ্ছে শুরু শেষ, মানে কতটা বাজে শুরু কতটা বাজে শেষ, এগুলা নিয়ে টাইম। তাহলে বালিকার মতে ঘটনা শুরু T1 টাইমে, ঘটনা শেষ T2 টাইমে। বালকের মতে ঘটনা শুরু T1 প্রাইম টাইমে, ঘটনা শেষ T2 প্রাইম টাইমে। এখন আমরা একটু আগেই বলছি যে বালকের ফ্রেমে যদি, আমার এই অ্যানিমেশনটা বালকের ফ্রেমের জন্য, হ্যাঁ, বালকের ফ্রেমে যদি ঘটনাটা ঘটে থাকে তাহলে বালক যেই সময়টা মাপবে, সময় ব্যবধানটা, ঘটনার সময় ব্যবধান যেটা মাপবে, অর্থাৎ T2 প্রাইম থেকে T1 প্রাইম বাদ দিলে যে 2 ঘন্টা যেটা মাপবে সেটা হবে কি প্রকৃত সময়। সেটাকে কি দিয়ে প্রকাশ করবো? T0 দিয়ে প্রকাশ করব। আর বালিকা যেই সময়টা মাপবে, বালকের ঘটনার সময়টা বালিকা যেটা মাপবে সেটা হবে কি T2 প্রাইম, T2 মাইনাস T1 দিয়ে যেটা, সেটা হচ্ছে রিলেটিভ টাইম। রিলেটিভ টাইম TR দিয়েও লেখা যায়, শুধু T দিয়েও লেখা যায়। আমাদের এখন টার্গেট হচ্ছে T0 আর T বা TR এর মধ্যে রিলেশনশিপ স্থাপন করা, এইটা আর এইটার মধ্যে রিলেশনশিপ স্থাপন করা। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আমরা এখন T এর রিলেশনশিপে চলে যাই। হ্যাঁ, তাহলে আমরা T এর সম্পর্ক বা সূত্র শিখছি না? এই যে T এর সূত্র, এই বিপরীত লরেন্সটাই দেখো। T এর সূত্রগুলো মনে আছে তো? T1 প্রাইম প্লাস Vx প্রাইম ডিভাইড বাই c স্কয়ার, Vx প্রাইম ডিভাইড বাই c স্কয়ার। আর নিচে কি আছে? নিচে হচ্ছে √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমরা পড়ছি বিপরীত লরেন্স ট্রান্সফরমেশন ল, তাই না? একইভাবে তুমি T2টাও লিখতে পারো না? T2টাও লিখতে পারো কিনা? T2টাও লিখতে পারো। T2 ইজ ইকুয়াল টু কত? T2 প্রাইম প্লাস Vx প্রাইম ডিভাইডেড বাই কত? c স্কয়ার। আর নিচে কি √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এখন T2 থেকে T1 যদি বাদ দাও তাহলে কি পাবা? বালিকার মতে বালকের ঘটনার সময়কাল, তাই না? যেটাকে রিলেটিভ টাইম বলছি। তাহলে T ইজ ইকুয়াল টু হোয়াট ভাইয়া? T2 বিয়োগ T1, রাইট? বালিকার মতে, এই যে এটা দেখো, বালিকার মতে বালকের ঘটনাটির সময়। ঠিক আছে, এখন এখানে দুইটা রাশি বসাই দাও। T1 প্রাইম প্লাস Vx প্রাইম ডিভাইড বাই √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার, বিয়োগ যে থাকবে হচ্ছে T2 প্রাইম প্লাস Vx প্রাইম বাই c স্কয়ার ছিল, Vx প্রাইম বাই c স্কয়ার ডিভাইড বাই √1 মাইনাস v স্কয়ার। নিচের এই হরটা কিন্তু কমন নেওয়া যায় না? নিচের এই হরটা কিন্তু তুমি কমন নিয়ে ফেলতে পারো। কমন যদি নিয়ে নাও তাহলে থাকবে কি? এখানে থাকবে 1 বাই √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। কমন নেওয়ার পরে ভেতরে কি থাকতেছে? এখানে কি থাকতেছে? T1 প্রাইম থাকতেছে প্লাস Vx বাই x প্রাইম বাই c স্কয়ার থাকতেছে মাইনাস T2 প্রাইম থাকতেছে, আর এটা আবার মাইনাসে প্লাসে আরেকটা মাইনাস Vx প্রাইম বাই c স্কয়ার থাকতেছে। এই জিনিসটা কিন্তু চলে যায়। এই জিনিসটা যদি চলে যায় থাকে কি? এখানে থাকে কি? যদি তুমি এখানে দেখো তাহলে এখানে কি থাকতেছে তোমার? T2 প্রাইম মাইনাস T1 প্রাইম থাকতেছে না? আচ্ছা, আমি তো উল্টা লিখছি, সরি, এটা তো T2 হবে, কারণ আমি T2 বিয়োগ T1 করছি না, T2 প্রাইম, আর এইটা হবে T1 প্রাইম। ঠিক আছে, T1 প্রাইম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার T2 T1 জায়গা পরিবর্তন। এইটা হচ্ছে কি তোমার T2 প্রাইমটা, T2 প্রাইম প্লাস আর এটা কি T1 প্রাইম। ঠিক আছে, তাই T2 প্রাইম মাইনাস T1 প্রাইম এইরকম একটা কিছু থাকতেছে। দেখো, T2 প্রাইম মাইনাস T1 প্রাইম, বাকি জিনিস তো কাটাকাটি। হ্যাঁ, ডিভাইড বাই √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। তাহলে T ইকুয়াল টু পাচ্ছি এইরকম একটা জিনিস, T2 প্রাইম বিয়োগ T1 প্রাইম। এটা আবার কি?
বালকের সাপেক্ষে মাপা ঘটনাটির সময় ব্যবধান না, বা বালকের সাপেক্ষে মাপা ঘটনাটির সময়। তাহলে আমরা এই জিনিসটাকে যে টি টু প্রাইম বিয়োগ টি ওয়ান প্রাইম যে জিনিসটা আছে এটাকে টি নট বলে দিতে পারি, ডিভাইড বাই তাহলে কত √1 - v²/c²। এই যে একটা রিলেশনশিপ আসলো, এটাই হচ্ছে আমার কি সূত্র, এটাই আমার ডিরেক্ট সূত্র। ঠিক আছে, তাহলে আমার ফাইনালি সূত্রটা কি দাঁড়াইলো, সূত্রটা কি দাঁড়াইলো, এটা রিলেটিভ টাইম ইজ ইকুয়াল টু কত, অ্যাকচুয়াল টাইম ডিভাইডেড বাই √1 - v²/c²। এই হচ্ছে আমার ফর্মুলা। ঠিক আছে, যেখানে টি নট হচ্ছে কি প্রকৃত সময়, অর্থাৎ যার ফ্রেমে ঘটনাটা ঘটে তার মাপা সময়, এটা হচ্ছে টি নট। আর টি আরটা কি, যার ফ্রেমে ঘটনাটা ঘটে না, অন্যের ফ্রেমে ঘটনাটা ঘটছে, বা যার সাপেক্ষে ঘটনাটার আপেক্ষিক বেগ আছে, যার সাপেক্ষে ঘটনাটার আপেক্ষিক বেগ আছে তার মাপা সময় হচ্ছে টি আর। যেমন বালিকা, বালিকার মতে বালিকার সাপেক্ষে কি ঘটনাটা, যে বালকের পরীক্ষাটার একটা আপেক্ষিক বেগ আছে। আর ভি কি, আপেক্ষিক বেগের মান, আপেক্ষিক বেগের মান। যেহেতু আমাদের যে প্রথম টেবিল আঁকছি না আমরা, টেবিল প্রথম এই চারোটা কেস যেটা আছে, এই চারোটা কেসে ভি এর জায়গায় সরাসরি একটাই তো ভি, তাই না? এই যে চারোটা কেস তো না, এখানে না, এই দুইটা কেসের জন্য জাস্ট হবে, এই দুইটা কেসে ভি জাস্ট এই ভি গুলো বসাই দিলে হবে। হয় ঘটনার বেগ এটা স্থির থেকে, ঘটনার বেগ থাকলে ঘটনার বেগটাই ভি এর জায়গায় বসাই দিবা, কারণ আপেক্ষিক বেগই তখন ভি, ঘটনার বেগটা। আবার পর্যবেক্ষক গতিশীল থাকলে, ঘটনা স্থির থাকলে তখনও আপেক্ষিক বেগ ভি, তখন পর্যবেক্ষকের বেগটা বসাই দিবা। এইটা যদি হয় তাহলে লরেন্স দিয়ে বের করে নিতে হবে, এটা যদি হয় তাহলে লরেন্স দিয়ে বের করে নিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে, বুঝছো? এটা যদি হয় তাহলে লরেন্স দিয়ে ভি বের করবা। এটা আছে নেক্সট ক্লাসে, এরকম ম্যাথ আছে, নেক্সট ক্লাসে এরকম ম্যাথ আছে, তখন দেখলেই তোমরা বুঝে যাবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত বুঝছি, ওকে ফাইন। এই পর্যন্ত বুঝে থাকলে তোমরা একটু পরিচয়গুলো লিখে ফেলো, এই যে সূত্র আর এই যে পরিচয়। ঠিক আছে, এখন এখানে কয়েকটা কেস নিয়ে আলোচনা করব, লিখো পরিচয়গুলো আগে লিখো, তারপরে বলতেছি। লিখছো? লিখা হইলে বলিও, ডান বলিও, লিখা হইলে ডান বলিও। দেখো শুরু করি। তো প্রথমত ভি যদি 0 হয়, বা v/c যদি প্রায় 0-র কাছাকাছি হয়, মানে আলোর বেগের চেয়ে অনেক অনেক অল্প। ওই যে আমরা ফাস্টেস্ট কার নিয়েও করে দেখছিলাম না, যে ফাস্টেস্ট কারের দৈর্ঘ্য আসলে আপেক্ষিকভাবে যেটা আসা উচিত ছিল ক্যালকুলেটরই সেটা ধরতে পারে না, পার্থক্য এতই কম যে ক্যালকুলেটরই ধরতে পারে না। তোমরা যদি ফাস্টেস্ট কার, পৃথিবীর যে ফাস্টেস্ট কার আছে, সেই ফাস্টেস্ট কারের বেগ কত, 150 মিটার/সেকেন্ড, ওই ভি নিয়ে তুমি যদি ওই গাড়ির মধ্যে ধরো কেউ একজন একটা ঘটনা ঘটাইলো, ওই ঘটনার সময় লাগলো 5 সেকেন্ড, ওই গাড়িওয়ালার মতে ঘটনার সময় লাগলো 5 সেকেন্ড, তুমি বাইরে থেকে ওই ঘটনাটার সময় কত মাপবা? তাহলে কি তুমি বেসিক্যালি টি নট জানো 5, ভি জানো 150, টি আর বের করবা। বাইরে থেকে তুমি যেটা মাপতেছো সেটা অবশ্যই টি আর, সেটা বের করবা, তুমি দেখবা সেই 5ই আসছে। কারণ বেগ যদি আলোর বেগের চেয়ে অনেক অনেক অল্প হয়, যেমন আমাদের ওয়ার্ল্ডের ফাস্টেস্ট কারটাও কিন্তু আলোর বেগের চেয়ে অনেক অল্প, কই 30 কোটি আর কই 150, তাই না? তো আলটিমেটলি এই টাইপের কেস যদি হয়, তখন তুমি এখানে যদি বসাই দাও ভি এর জায়গায় 0, বা এই v/c এর রাশিটা 0-র মতন অ্যাক্ট করে, তখন তোমার বেসিক্যালি টি আর আর টি নট একই। মানে তুমি বাইরে থেকে মাপলেও যা পাবা, গাড়ির মধ্যে বসে মাপলেও তা পাবো, মানে আপেক্ষিকতা আছে, নাই যে তা না, কিন্তু এতই নগণ্য। একজন 5 সেকেন্ড, আরেকজন ধরো 4.9999, 100টা নাইনের পরে হয়তো একটা কিছু আসছে, তাহলে এটা তো 5ই বলা যায়। এরকম ধরো পার্থক্য, ঠিক আছে? বা একজন ধরো 5 সেকেন্ড, আরেকজন হচ্ছে
5.000000000 100টা জিরোর পরে ধরো একটা 1 আসছে, তো ওগুলো আসলে পার্থক্য গণনারই যোগ্য না। তখন আসলে আপেক্ষিক সময়টা আমরা পাই না, মানে আপেক্ষিকতা আছে বাট ওই আপেক্ষিকতার এতটাই কম প্রভাব যে দুইজনের মধ্যে সময়ের পার্থক্য অলমোস্ট জিরো, নাই। ভি ইকুয়াল টু সি যদি হয়, কোনো একটা বস্তু যদি আলোর বেগে চলা শুরু করে তখন কি হবে, তুমি সি বসাই দাও ভি এর জায়গায়, সি যদি বসাই দাও তাহলে এটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে, সি বাই সি স্কোয়ার বাই সি স্কোয়ার 1 হয়ে যাবে, 1 বিয়োগ 1 0 সামথিং বাই 0 কি ইনফিনিটি। তখন তোমার রিলেটিভ টাইমটা ফিল হবে কি ইনফিনিটি। মানে কি, মানে তোমার কাছে মনে হবে সে, বলছিলাম না একটা জিনিস যে স্থির কাঠামোতে থাকা কারো গতিশীল কাঠামোতে থাকা কাউকে কেমন মনে হয়, স্লো মোশনে চলে। এই যে আমি যদি গতিশীল কাঠামো, তোমরা যদি স্থির কাঠামো, তোমার কাছে মনে হবে কি আমি স্লো মোশনে আছে, রাইট, আমার মুভমেন্ট এন্ড এভরিথিং স্লো। যদি আমি আলোর কাছাকাছি বেগের একটা গাড়িতে থাকি এন্ড তুমি যদি আমাকে দেখতে পারো, তখন তুমি আমার দেখবে কি পজ হয়ে আছে, স্ট্যাচু, মূর্তি হয়ে গেছে, অপার ভাইয়া মূর্তি হয়ে গেছে। মানে তখন আমি অ্যাক্টিভিটি করতেছি, তখন ধরো আমার হাতে কফি, তুমি দেখতেছো অপার ভাইয়া কফি খাবে, কিন্তু মোশন নাই, কোনো গতি নাই, স্লো, মানে থাইমে আছে আর কি, এতই স্লো থাইমে আছে। তো তখন তোমার যদি জিজ্ঞেস করো অপার ভাইয়া কফিটা কখন শেষ করো, তুমি বলবা যে গতি দেখলে না, একটা রেট দেখলে না খাওয়ার, বলতে পারতা যে হ্যাঁ প্রতি এত মিনিটে এতটুকু কফি খায়, পুরাটা কফি শেষ হতে সময় লাগবে। তুমি তখন জিজ্ঞেস করলে, তুমি তো দেখো কোনো রেট নাই, কোনো নড়ে না, তুমি বলবো অসীম সময়ে খাবে অসীম সময়ে খাবে, বুঝছো। আবার এইটা হচ্ছে কি যে হ্যাঁ আলোর কাছাকাছি বেগের কোনো একটা গাড়িতে যদি আমি যাই, ধরো 0.9c 0.8c এরকম সামথিং সি, এই ফরম্যাটের যদি কোনো বেগ থাকে, তাহলে আমি নর্মাল যে কোনো একটা ভ্যালু যদি বসাই, তুমি দেখবা তখন ভি বাই সি এই ভ্যালুটা কি 1 এর চেয়ে কম আসবে, এটা কি 1 এর চেয়ে কম আসবে, হ্যাঁ, ভি বাই সি উইল বি লেস দ্যান 1 অ্যান্ড দেন এই পুরা রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটাও কি আসবে লেস দ্যান 1, লেস দেন 1 অ্যান্ড লেস দেন 1 মানে দশমিক কিছু 0 পয়েন্ট সামথিং, এটাকে দিয়ে যদি কোনো একটা রাশিকে ভাগ দাও, কোনো একটা সংখ্যাকে তুমি যদি 0 পয়েন্ট সামথিং দিয়ে ভাগ দাও, মানে দশমিক কিছু দিয়ে ভাগ দাও 0 পয়েন্ট সামথিং, 1 এর চেয়ে কম, তাহলে তুমি দেখবা ভাগফলটা বাইরে গেছে। 2 কে দাও ভাগ দিয়ে দেখো, 2 কে 0.2 দিয়ে ভাগ দাও, 2 কে 0.2 দিয়ে দেখবা যে এটা 2 এর চেয়েও বেশি আসছে, ভাগফল 2 এর চেয়ে, আমি ভাগ দিয়ে দেখাই, হ্যাঁ, তুমি যে কোনো একটা সংখ্যাকে যে কোনো দশমিক দিয়ে ভাগ দাও, 5 রে ধরো 0.2 দিয়ে ভাগ দিচ্ছ, 25 আসছে, তাহলে ভাগফলটা বড় হয়। তাহলে এই জিনিসটা যদি 1 এর চেয়ে অল্প হয়, মানে দশমিক কিছু হয়, টি নটকে যদি এই জিনিসটা দিয়ে ভাগ দেয়, তাহলে ভাগফল যেটা আসবে সেই ভাগফলটা কিন্তু বড় হবে। বড় হবে মিন্স কি, টি আর গ্রেটার দেন কি হবে, টি নট হবে। কারণ রিলেটিভ টাইম যেটা সে মাপে সেটা বড় হয় বা বেশি হয়, তাই এটা কনসেপ্টটাকে বলা হয় কাল দীর্ঘায়ন, টাইম ডায়ালেশন। অর্থাৎ ওই যে আমরা পড়ছিলাম যে বালিকা 3 ঘন্টা দেখতেছে বালকের পরীক্ষাটাকে, কেন 1 ঘন্টা দেখলো না, বেশিই দেখে। আপেক্ষিক সময়টা কি হয়, বেশি হয়। যে আপেক্ষিক সময়টা মাপে, প্রকৃত ঘটনার সময়কাল যা আপেক্ষিকভাবে যে মাপতেছে সে সময়টা একটু হলেও বেশি দেখবে, ঠিক আছে, বুঝতে পারছো। বেগ যদি আলোর কাছাকাছি হয়, ঠিক আছে, আর বেগ যদি একদম পিচ্ছি হয় তাহলে তো পার্থক্য দেখেই না। বেগ যদি একদম আলোর সমানই হয় তাহলে দেখবে পজ হয়ে গেছে, মানে অসীম সময় ঘটনাটা শেষ হবে। ঘটনার সময়কাল কি অসীম, হ্যাঁ, মানে কফি খাওয়া যদি ঘটনা হয় তাহলে অসীম সময় সে কফিটা শেষ করবে। আর যদি আলোর বেগ কাছাকাছি বেগ কিন্তু আলোর বেগের সমান না, আবার শূন্যও না, তাহলে দেখা যায় যে এটা আসে আপেক্ষিক সময়টা ইয়ার চেয়ে বেশি আসে, কি বলে, প্রকৃত সময়ের চেয়ে বেশি আসে। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে আমরা এই ফর্মুলাটা পড়ে ফেললাম, হ্যাঁ, এই ফর্মুলাটা পড়ে ফেললাম। একটা ম্যাথ করে যায় নাকি, একটা ম্যাথ করলে মোটামুটি একটা মানে একটা আইডিয়া হয়ে যাবে। একটা ম্যাথ করি, একটা ম্যাথ, জাস্ট এই একটা ম্যাথ। তোলো তোলো তোলো, বাংলাটা তুলবা। রূপ বলছো ভাইয়া ডাউট ছিল, আনমিউট করবেন আজকে না, একবারে আমরা ক্লাস শেষেই মানে চ্যাপ্টার শেষেই করব, ঠিক আছে, কারণ এখানে অনেকগুলো জিনিস রিলেটেড, যেগুলো তোমরা প্রশ্ন করবা দেখবা যে নেক্সট ক্লাস বা তারপরের ক্লাসে উত্তর চলে আসছে, ঠিক আছে। অ্যাজ এ হোল তুমি যখন পুরাটা ক্লাস শেষ করবা ধৈর্য ধরে, তখন তুমি আলটিমেটলি পুরো জিনিসটাই বুঝবা, এন্ড তখন তোমার প্রশ্নগুলো অনেক ম্যাচিউর হবে।
হ্যাঁ, ডাউটগুলো লিখে রাখো, দেখবা ডাউটের উত্তর তুমি নিজেই পেরে গেছো 2-3 ক্লাস পরে, বিশ্বাস করো, কারণ সামনে আসতেছো তো ওই টাইপের ম্যাথগুলা বা সবকিছু নিজেই পেরে যাবা। আর ডিসকাশন গ্রুপে দিয়ে দিবা, যদি খুব বেশি ইমিডিয়েট হয় ডিসকাশন গ্রুপে পোস্ট দিয়ে রাখবা, ওই ডাউটটাই ধরো ডিসকাশন গ্রুপে উত্তর পাইলে তো পাইলে, না পাইলে আবার জিজ্ঞেস করবা কিউএনএতে। আর কত ক্লাস লাগবে শিমুল বলছো? এটা তো নর্মালি 10টা ক্লাস লাগে, এই তো 10-11 মতন, 10টাই লাগবে, আচ্ছা না 11টা লাগতে পারে, 11টা লাগতে পারে। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, 0.9c বেগে, ওয়েট, কি বলছে, 0.9c বেগে একটি ট্রেন স্টেশনে এসে থামলো। ট্রেনের চালক দাবি করলো ট্রেনটি 3 ঘন্টা যাবত চলছে। কে দাবি করছে এটা? কে দাবি করছে? ট্রেনের চালক, মানে এই বেটাটা দাবি করছে এটা 3 ঘন্টা ধরে চলছে, তার ঘড়িতে এটা 3 আওয়ার্স। ঠিক আছে, ঘটনা কি? ঘটনা কি? ট্রেনের চলা, ট্রেন এর চলা, যা বলা দরকার নেই, ট্রেনের চলাটা এভাবে লিখে রাখলে হবে। এটা লেখা লাগে না, এটা হচ্ছে তোমার নিজের জন্য নিজেকে জিজ্ঞেস করবো আর কি, ঘটনাটা কি। হ্যাঁ, ঘটনা হচ্ছে ট্রেনের চলার সময়কাল, ট্রেনের চলার সময়কাল। হ্যাঁ, মানে কোন সময়কালে নাগাজ করবা? ঘটনার সময়কাল। ঘটনার সময়কাল কোনটা? ট্রেনের চলার সময়কালটা, ট্রেনের চলার সময়কাল। এখন ট্রেনবাসী যেটা বলবে সেটা কি প্রকৃত হবে, কারণ ট্রেনবাসী এটা এক্সপিরিয়েন্স করছে, যার ফ্রেমে ঘটনাটা করছে সে যে টাইমটা বলবে এই 3 আওয়ার্স, এটা বলো এটা টি নট দিব নাকি এটা টি আর দিব, কোনটা দিব? 3 আওয়ারটাকে টি নট দিব না টি আর দিব, কোনটা? টি নট না টি আর? টি নট, ডেফিনেটলি টি নট, তাই না? টি নট ইজ ইকুয়াল টু কত? 3 আওয়ার। এখন বলছে স্টেশন মাস্টারের ঘড়িতে কত ঘন্টা চলছে বলে মনে হবে? স্টেশন মাস্টারের যদি একটা ঘড়ি থাকে, সেই ঘড়িতে কত ঘন্টা চলবে? তো স্টেশন মাস্টারের ঘরে কি ট্রেন চলছে, বা স্টেশন মাস্টারের রুমটাতে কি ট্রেন চলছে? না, স্টেশন মাস্টারের ফ্রেমে ঘটনাটি ঘটে নাই, ঘটনাটি ঘটছে কার ফ্রেমে? ট্রেন চালকের ফ্রেমে। তাহলে সে যে সময়টা বলবে সেটা হচ্ছে প্রকৃত সময়, ট্রেন চালক। আর স্টেশন মাস্টার যে সময়টা বলবে সেটা কি? রিলেটিভ টাইম। সে অন্যের একটা ঘটনাতে বা অন্য ফ্রেমের একটা ঘটনার উপরে সে কমেন্ট করছে, রাইট? তাহলে আমরা ফর্মুলা তো জানি, টি আর ইজ ইকুয়াল টু টি নট ডিভাইড বাই √1 - v² / c²। জাস্ট ফর্মুলা বসানো এটাতে, আর কিছু না। তো এখানে টি নট এর ভ্যালু কত? 3 ঘন্টায় রাখো, কোনো সমস্যা নেই, অ্যান্সারটা ঘন্টায় আসবে, তাহলে টি আরটা ঘন্টায় আসবে। ঠিক আছে, ডিভাইড বাই √1 - কত? 0.9²। তো দেখো কত আসে, 3 ডিভাইড বাই √1 - 0.9², তাহলে আসে 6.88 এত ঘন্টা। তাহলে স্টেশন মাস্টারের মতে এই ঘটনার সময়কাল কত? ঘটনার সময়কাল হচ্ছে 6.88 আওয়ার্স। ঠিক আছে, স্টেশন মাস্টারের মতে ঘটনার সময়কাল কত? ট্রেনটা তো 6.8 ঘন্টা চলছে, বা ট্রেন চালকের মতে এটা হচ্ছে 3 ঘন্টা চলছে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে দেখছো ডাইলেটেড টাইমটা বা এই আপেক্ষিক সময়টা কিন্তু বেশি হয় রিয়েল টাইমের চেয়ে বা প্রকৃত সময়ের চেয়ে। বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে আমরা এই ম্যাথটা পারবো ইনশাল্লাহ। তো এটা একদম বেসিক, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো কিনা, দ্যাটস ইট। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ তোমাদের সবাইকে। হ্যাঁ, আচ্ছা কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিই, যেহেতু কয়েকটা ক্লাস পরে হবে, হোমওয়ার্কটা দিয়ে দিই কয়েকটা। আচ্ছা, হোমওয়ার্ক দিব না, দাও, কারণ কয়েকটা ম্যাথ আছে, ওগুলো কনসেপ্ট হোমওয়ার্ক নাই আজকে, কোনো হোমওয়ার্ক নাই। ঠিক আছে।